চোখ তো শুধু এখন বউকে দেখতে চায়। চোখ শুধু খালি বউ বউ করে, বউ বউ করে, বউ বউ করে। দেখার হলে এমনিতেই দেখ, এত লোকচুরের কি আছে? আমি ওর হাজবেন্ড নাও, সো যেভাবে খুশি সেভাবে দেখতে পারিস। দীর্ঘাকৃতির পুকুর। এত বড় পুকুরে বড় মাছের সংখ্যা নিহাতি কম। শৈবাল কচুরি বানাতে পুকুরের পানি সবুজ ঘনত্ব ধারণ করেছে। পুকুরের পাড়ে বিশাল বিশাল আম গাছ, পুকুরের সিঁড়ি ঘেঁষে বেড়ে ওঠা বড়সড় এক কৃষ্ণচূড়া গাছ। গাছটা অবশ্য দাদার আমলের, বসন্তের শেষের দিক। সিঁড়িতে পড়ে আছে হাজার সংখ্যক আধ পচা পচা এবং সদ্য ঝরা কৃষ্ণচূড়া ফুল। রোদের উত্তাপ বেড়েছে কিছুদিন যাবৎ। তপ্ত রোদে দুপুরে পা ডুবিয়ে সিঁড়িতে বসে আছে এক অষ্টাদশী কিশোরী। পরনে তার কলাপাতা রঙের একটা সুতির শাড়ি। নিতম্ব ছাড়ানো চুলগুলো লুটোপুটি খাচ্ছে ধুলোময় সিঁড়িতে। কপালের উপর পড়া ছোট ছোট চুলগুলোতে কিশোরী মেলা বিরক্ত। আলতো হাতে কানের পিছে গুজে দেয় তা। ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে তুলে নেয় পড়ে থাকা আধ পচা ফুল। ডাগর ডাগর নেত্র দিয়ে ফুলটা পর্যবেক্ষণ করে। তারপর ফুল হাতেই 2 হাত পেছনে সিঁড়িতে ঠেকিয়ে মাথার উপর বিশাল আকৃতির গাছটার পানে যায়। সূর্যের তীর্যক আলোয় চোখ ধাঁধিয়ে আসে। রোদের তাপে ফর্সা গাল থেকে যেন রক্ত ঝরে পড়বে। গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠ দুইটা বিড়বিড় করে কি যেন বলছে। গাছ থেকে চোখ সরিয়ে আবার হাতের ফুলের দিকে তাকায়। চোখে ছেয়ে যায় বিষাদের মেঘ, টইটুম্বুর হয় জলধারায়। অষ্টাদশীর মনে জাগে তীব্র অভিমান। অনুভূতিদের অনুভূতি আপনি, আমার শত যন্ত্রণার উপশম আপনি, তপ্ত গরমের এক ফালি বৃষ্টি আপনি, এই অষ্টাদশীর মনে প্রথম প্রণয়ের কৃষ্ণচূড়া ফুল আপনি, আমার ভালোবাসার প্রিয় শ্যামপুরুষ। নিরাপু, নিরাপু। সিঁড়িতে বসে থাকা অষ্টাদশী কিশোরী পেছন ফিরে তাকায়। হ্যাঁ, তারই নাম নীরা, নিরুপমা মির্জা। বাড়ির সবাই নীরা বলেই ডাকে, শুধু একজন ছাড়া। ওই যে সেই নিষ্ঠুর পুরুষ। একদম উপরের সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বয়স আনুমানিক 9 কি 10। পরনে তার হাঁটু ঢাকা একটা ফ্রক। ঝুঁটি করে ছোট ছোট চুলগুলো বেঁধে রেখেছে। দৌড়ে এসে বোধহয় হাঁফিয়ে গেছে, বড় বড় শ্বাস নিচ্ছে। কি হয়েছে রুহি? মা তোকে ডাকছে। কেন? চিন্তিত মুখে তাকায় বোনের মুখপানে নীরব। সে যে পরীক্ষায় ফেল করেছে তাকে মা জেনে গেছে। কি করে জানবে? রেজাল্ট কার্ড তার ব্যাগে। ভয়ে কলিজা গলায় এসে যায়। জানি না, তবে মাকে দেখে মনে হয়েছে খুব রেগে আছে। চালাকার্ড হাতে ছিল। তাড়াতাড়ি চল। এবার যেন কলিজাটা গলা থেকে হাতে এসে পড়েছে। নির্ঘাত মায়ের হাতে পড়েছে। এই ছাড়া তো আর কোনো দোষ চোখে পড়ছে না তার। ওই চালাকাট আজ তার পিঠে ভাঙবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ছোট লাগায় বাড়ির দিকে। গটি গটি পায়ে বাড়ির ভেতর ঢোকে নিরু। বাপ দাদার বানানো একতলা বাড়িটার ইটের পাঁচিলে ফাটল ধরেছে সেই কবেই। শ্যাওলা জমে আছে জায়গায় জায়গায়। লোহার তৈরি দরজাগুলোতে মরিচা ধরেছে। তাও কত মজবুতভাবে দাঁড়িয়ে আছে। পুরনো আমলের বাড়িগুলো মনে হয় এমনই হয়। নীরা, দাঁড়া। মায়ের কণ্ঠ শুনে পিলে চমকে যায় নিরুর। মায়ের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তি পায়। মায়ের হাতে তো চালাকাঠ নাই। রুহির বাচ্চা এবারও মিথ্যে বলে আমার ভয় দেখিয়েছে। দেখে নিব ওই 3 ফুটকে। কি রে, এতক্ষণ কই ছিলি? সারা বাড়ি খুঁজেও তো সারা শব্দ পাওয়া গেল না। পুকুর পাড়ে ছিলাম মা। এই রোদের মধ্যে তুই পুকুর পাড়ে বসেছিলি? একটু থেমে আবার বলে ওঠে। তোর রেজাল্ট কার্ড কই? মায়ের ঠান্ডা ধমকে গলা শুকিয়ে যায় নিরুর। তার মা রাগে না, কিন্তু যখন রাগে বাপকেও ছাড় দেয় না। আর সে তো ছোটখাটো একটা বাচ্চা। কি হয়েছে? বাড়িতে প্রবেশ করতে করতে রফিকুল মির্জা কথাটা বলে ওঠেন। বাবাকে দেখে নীরু খুশি হয়ে যায়। তার বাবা নরম মনের মানুষ। নীরুকে তিনি একটু বেশিই ভালোবাসেন। কি হয়নি তা বলো। স্বামীকে দেখে আবারও গর্জে ওঠেন নীলুফা বেগম। নীলুফা বেগমের চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে নীরুর চাচি রূপালী। কোলে তার 2 বছরের ছেলে রোশান। রোশান গালের মধ্যে হাত ঢুকিয়ে টুকুর টুকুর করে সবাইকে দেখছে।
নীরুকে দেখতে পেয়েই আথু আথু বলে হাত বাড়াতে শুরু করে। নীরু করুণ চোখে তাকায় রোশানের দিকে। রোশান কিছু না বুঝেই খিলখিল করে হেসে ওঠে। তখনই সদর দরজা দিয়ে উঠোনে প্রবেশ করে রুহি। রুহিকে দেখে রূপালী রোশানকে তার কাছে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে ভাবি? ভর দুপুরে মেয়েটা কেমন বকছো কেন? বকবো না তো কি করব? তোমাদের জন্য ও এমন হয়েছে। আদর দিয়ে দিয়ে বাদর বানিয়েছো। কি করেছে জানো তোমাদের আদরের নীরা? না ভাবি, কি হয়েছে? না বললে কিভাবে জানবো? নীরার দিকে তাকিয়ে চোখ গরম করে সবার উদ্দেশ্যে বলে ওঠে নীলুফা বেগম। ফেল করেছে মহারানী। টেস্ট পরীক্ষায় ফেল করেছে। ফেল তো করেছে, তার উপর রেজাল্ট কার্ড এনে লুকিয়ে রেখেছিল। আমি আজ ওদের ঘর বুঝাতে গিয়ে ওর ব্যাগে রেজাল্ট কার্ড পেয়েছি। রফিকুল মির্জা নীরুর দিকে তাকায়। নীরুর অবস্থা ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি মতো। ভয় পাচ্ছে সে। এমনিতেও সে ভালো ছাত্রী না, মোটামুটি টাইপের স্টুডেন্ট। তার উপর এক্সামের আগের দিন বান্ধবীরা মিলে ঘুরে বেরিয়েছিল, আর এই ঘোরার দরুন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে সে। এটা তো এখন এখানে বলা যাবে না, বলে মা আরও রেগে যাবে। উঠোনের কোণ থেকে চালাকাঠটা উঠিয়ে আনে নীলুফা বেগম। এর একটা বিচার করতেই হবে এবার। কার বিচার করবে মেজ ভাবি? চাচা তুমি এখানে এখন? হ্যাঁ, তার আগে বল, কে কার বিচার করছে? নীরা কিছু বলার জন্য মুখ খুলতেই পেছন থেকে নীলুফা বেগম বলে ওঠে, তোমার আদরের ভাতিজির টেস্ট পরীক্ষায় ফেল করেছেন তিনি। নিয়াজ মির্জা সম্পর্কে রফিকুলের ছোট ভাই। নীরুকে তিনি নিজের মেয়ে মনে করেন। ছোট এক পুতুল মনে হয় তার কাছে নীরুকে। তিন কুলে প্রথম মেয়ে নিরুপমা, তাই সবার ভালোবাসার শীর্ষে সেই থাকে সর্বদা। মেজ ভাবির কথা শুনে নীরুর দিকে তাকায় নিয়াজ। ছোট মা, আমার আম্মু যা বলছে তা কি ঠিক? নীরু মাথা নিচু করে এদিক সেদিক মাথা দোলায়, তারপর সাফাই হিসেবে বলতে শুরু করে, চাচু আর হবে না, এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব। প্লিজ এইবারের মতো বাঁচিয়ে নাও। ভাতিজির আবদার শুনে নিয়াজ মুচকি হাসে, মাথায় হাত বুলিয়ে দেয়। ভাবি, এটা তো মাত্র টেস্ট পরীক্ষা, এমন কিছুই হয়নি। সামনের পরীক্ষায় ভালো করবে নিরুমা, তাই না? চাচুর কথায় দ্রুত গতিতে মাথা দোলায় নীরু। রূপালী এবার সাহস জুগিয়ে বলে, আপনার দেবর তো ঠিকই বলেছে ভাবি, এবারের মতো মাফ করে দিন মেয়েটাকে। রফিকুল মির্জাও তাদের কথায় সায় জানায়। আশাহত হয় নীলুফা বেগম। হ্যাঁ, মাথায় উঠাও আরো, তারপর মাথায় বসে তাল ভেঙে খাবে মনে রেখো। আমার হয়েছে যত জ্বালা। মিনমিন করে লাস্টের কথাগুলো বলতে বলতে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। নীরু হাঁপ ছেড়ে বাঁচে। যাক, এবারের মতো বেঁচে গেছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। যখন নিজের মনে বিজয়ের উল্লাস করতে ব্যস্ত নীরু, তখনই একটা কথা শুনে চমকে যায় সে। তুই হঠাৎ এখানে নিয়াজ? ভাইজান, বড় ভাইজানরা কালকে আসবে বলল, আমাকে খবর পাঠিয়েছিল, তাই আমিও ব্যাংক থেকে কিছুদিনের ছুটি নিয়ে চলে আসছি। আর কিছু মস্তিষ্কে প্রবেশ করতে পারেনি নীরুর। বরাবর আসবে? আচ্ছা, তাদের সাথে কি সেই শ্যামপুরুষটাও আসবে? কথাগুলো মনে মনে আওড়িয়ে নিজের রুমে ঢুকে খিল দেয় দরজায় নীরু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করে। মনে পড়ে যায় আজ থেকে 2 বছর আগের ওই নিষ্ঠুর শ্যামপুরুষের প্রতি প্রণয়ের কথা। সময়টা বর্ষাকাল, চারিদিকে বৃষ্টির পানিতে টইটম্বুর। দিনটা ছিল বৃহস্পতিবার। বরাবরের মতো আজকেও হাফ ডে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাথা ফাটা রোদ ছিল, কিন্তু নীরু বাড়িতে ঢোকার পর থেকে নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে সমস্ত আকাশ। আকাশের ঘন ঘটা দেখতে দেখতে পেটের ভেতর ভাত চালান করছে নীরু। তরকারি দিয়ে চটকিয়ে ভাত মেখে খাচ্ছিল। খাওয়ার মাঝে শৈলী এসে হাজির। শৈলী তার বেস্ট ফ্রেন্ড, পাশাপাশি বাড়ি তাদের। নীরা, তাড়াতাড়ি খা। কেন রে, কোথাও যাবি? বলতে আরেক লোক মা ভাত মুখে পুরে দেয় নীরু। হ্যাঁ, যাব। কই? পিঙ্কিদের আম বাগানে অনেক আম ধরেছে এইবার ওদের গাছে। আকাশের দিকে দেখ কেমন মেঘ করেছে, একটু পর হাওয়া দিবে। চল আম কুড়িয়ে আনি। শৈলীর প্রস্তাবে নীরু খুশি হয়। বাড়িতে শুধু এখন তার মা আর চাচি আছে। রুহি মনে হয় মায়ের সাথে ভাত ঘুম দিচ্ছে। চাচিকে নিয়ে চিন্তা নেই, এই সুযোগ।
ভাবনার মাঝে শেষ লোকমাটা মুখে পড়ে রান্নাঘরের পাশে কলপাট থেকে ভাতের প্লেট আর হাত মুখ ধুয়ে আসে। উঠোনের এক কোণায় মাচান দেওয়া, তার উপর প্লেটটা রেখে শৈলীর হাত ধরে সদর দরজার দিকে দৌড় লাগায়। পরনে তার টকটকা লাল রঙের এক সুতির শাড়ি। দৌড়ানোর ফলে শাড়ির আঁচল দোল খাচ্ছে বাতাসে। পিঙ্কিদের বাগানের মাঝে দাঁড়িয়ে আছে নীরু আর শৈলী। বাতাসের তোপ একটু আগে কম ছিল, এখন প্রকাণ্ড আকার ধারণ করেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। নীরুর শাড়ির আঁচলে আর শৈলীর ওনায় আতকাচা পাকা আম। চারিদিকে আরো অন্ধকার হয়ে আসতে দেখে নীরু আর শৈলী বাগান থেকে বেরিয়ে তাদের পুকুর পাড়ে চলে আসে। দুজনের আমগুলো সিঁড়ির উপর রেখে গুনতে শুরু করে কে কয়টা পেয়েছে। গুটি গুটি বৃষ্টি এখন দুমুল হয়ে ঝরছে। বাতাসের তোপও কম নয়। বৃষ্টির পানির স্মৃতি স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নীরুর ছোট্ট শরীর। দমকা হাওয়ায় কবেই হাত খোপা করা চুলগুলো খুলে গিয়েছিল। নিতম্ব ছড়ানো চুলগুলো ভিজে পিঠে গালে লেপ্টে আছে। ডাগর ডাগর আখিতে তার উচ্ছ্বাস উপচে পড়ছে। ঘাড়ে জড়ানো শাড়িটা লেপ্টে আছে তার শরীরে। এইবার সে বড্ড আবেদনময়ী লাগছে তাকে। কোনো কবির চোখে পড়লে নিশ্চয় সে এই কিশোরীকে নিয়ে কবিতা লিখে মন পোড়াতো। পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলো কুড়িয়ে নিচ্ছিল নীরু, মনোযোগ তার ফুলের ওপর। তখনই কারো ভরাট কণ্ঠের ধমকে মাথা তুলে সামনে তাকায়। মুহূর্তেই মনের ওপর বয়ে যায় এক উত্তপ্ত বাতাস। সামনে দাঁড়ানো বলিষ্ঠ এক পুরুষের পানে নিষ্পলক হয়ে তাকিয়ে রয় নীরু। তার অষ্টাদশী কিশোরীর মনে দোলা দেয় প্রণয়। কি রে নীরা, ভর দুপুরে দরজা খিল দিয়েছিস কেন? খেতে আয়, তোর বাপ চাচা তো তোকে রেখে খেতে বসবে না। মায়ের ডাকে নীরু অতীতের ভাবনা থেকে বের হয়ে আসে। নিজেকে একটু পরিপাটি করে রুম থেকে বের হয়। আয় মা আয়, আজ তুই চাচুর পাশে বসে খাবি তো। নীরু হ্যাঁসূচক মাথা দোলায়। গুটি গুটি পায়ে এসে চাচুর আর বাবার মাঝে চেয়ারটায় বসে পড়ে। এ আর নতুন কি, ছোট থেকে তার বাবা চাচু কেউ তাকে ছাড়া খেতে বসে না। মাঝে মাঝে নীরুর নিজেকে রাজকন্যা মনে হয়। নীরুকে তার বাবা আর চাচু খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝে আবার কথা ওঠে। মেজো ভাইজান, কাল তো অনেক কাজের চাপ থাকবে, আজ ওই সব গোছানোর ব্যবস্থা করতে হবে। তা ঠিক আছে, তা এবারও কি বড় ভাইজান আর কাব্যাই আসবে? বাবার মুখে কাব্য নামটা শুনে বুকের মাঝে ধক করে ওঠে নীরুর। হ্যাঁ, তার শ্যামপুরুষের নামই কাব্য, কাব্য মির্জা। এই মির্জা পরিবারের বড় ছেলে। নীরু সবার মুখে শুনেছিল, বিশেষ করে চাচুর মুখে। খুবই কাঠখোট্টা টাইপের। বছর দুয়েক আগে তার কিছুটা প্রমাণ অবশ্য পেয়েছিল সে। সেদিনের কথা মনে পড়লেই কলিজা হাতে চলে আসতে চায় ভয়ে। অতীত দিনটা রবিবার। পেট খারাপের বাহানা দিয়ে স্কুল কামাই করেছে নীরু। উদ্দেশ্য পুবের মাঠের মেলায় যাওয়ার। শৈলীকে আগে থেকে বলে রেখেছিল নীরু। দুপুরের পর সবার চোখ ফাঁকি দিয়ে বের হবে, সন্ধ্যার আগে আবার ফিরে আসবে। সে অনুযায়ী সব হয়েও যায়, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় ধরা খেয়ে যায় কাব্যের হাতে। কোথায় যাচ্ছিস তুই? আসলে ভাইয়া হয়েছে কি, বল। কাব্যের শান্ত কণ্ঠস্বর। আসলে ভাইয়া ওই একটু শৈলীদের বাসায় যাচ্ছি। আজ তো স্কুলে যেতে পারিনি, হোমওয়ার্ক দিয়েছি কিনা আম, আর পড়া জানতে। ও তাই? কাব্যের কণ্ঠে শীতলতা। নীরের জন্য এতেই জান যায় যায় অবস্থা। ভাইয়া কি কিছু বুঝে গেছে? মনে মনে আল্লাহকে ডাকছে নীরু, যেন কিছু না বুঝে যায় তার কাব্য ভাইয়া। আমি এখন যাই ভাইয়া। আচ্ছা চল। চলবো মানে? আপনি কোথাও যাবেন? তোর সাথে চল, লেট হচ্ছে। নীরুকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে সামনে হাঁটতে শুরু করে কাব্য। নীরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। কাব্য ভাইয়া যদি শরীরের বাড়ি যায়, সব তো জেনে যাবে, তখন কি হবে? উনি জানলে মাও জানবে, আর মা জানলে আমায় আস্ত রাখবে না। ওই বেটা খাটাস তো আবার আমার মায়ের নেওয়াটা আবার। কিরে দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি আয়। কাব্যের ডাকে নীরু হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর আহ! নীরুর গঙ্গানি শুনে কাব্য পেছন ফিরে তাকায়। দেখে নীরু দুই হাতে পেট চেপে ধরে বসে আছে। কি হচ্ছে নীরু? ব্যথা করছে পেটে কাব্য ভাইয়া। কাব্য টেন্স হয়ে পড়ে। বেশি ব্যথা করছে?
ডক্টরের কাছে নিয়ে যাই, চল। না ভাইয়া, আমায় বাসায় নিয়ে চলো। কাব্য তাই করলো। ভাবলো বাসায় গিয়ে ডক্টরকে কল করবে। নীরু উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করবে। আচমকা হ্যাঁচকা টান দিয়ে তাকে কোলে তুলে নেয় কাব্য। নীরু ভয় পেয়ে চোখ মুখ কুঁচকে কাব্যের শার্ট খামচে ধরে। আমি হেঁটে যেতে পারবো তো ভাইয়া? কাব্য চোখ গরম করে নীরুর দিকে তাকায়। নীরু ভয়ে চুপসে যায়। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফায় নীরুকে বসিয়ে দেয়। ওয়েট, ডক্টর আনতে কাউকে পাঠাচ্ছে। কাব্যের কথা শুনে নীরু ঘামতে শুরু করে। ও হুট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আমি ঠিক আছি, একদম ঠিক আছি, ডক্টর লাগবে না আমার। বলে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজায় খিল দেয়। কাব্য হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বুঝতে পেরে গালে জল শক্ত হয়ে আসে। সন্ধ্যার নাস্তা করছে সবাই, সাথে নীরুও আছে। আজকে একটু চুপচাপ। কাব্য ভাইয়া যদি মাকে সব বলে দেয়। সে ভয়ে গলা দিয়ে খাবার নামছে না। আর চোখে কয়েকবার কাব্যের দিকে তাকিয়েছে। যতবারই তাকিয়েছে ততবারই কাব্যের সাথে চোখাচোখি হয়েছে। এতে নীরু আরো নুয়ে পড়ে। নীরা, তোর নাকি পড়ায় অনেক প্রবলেম হচ্ছে? নীরা মায়ের এই অদ্ভুত কথা বুঝে উঠতে পারল না। বাড়ির সবাই জানে সে পড়ালেখায় ফাঁকিবাজ। বাড়ির সবাই জানে সে লেখাপড়ায় ফাঁকিবাজ। বই খুলেই তো দেখে না, সমস্যা হবে কিভাবে? তাও মায়ের কথায় সাজা নিয়ে মাথা তোলায়। তাই আমি ঠিক করেছি আজ থেকে কাব্য তোকে পড়াবে। মায়ের কথা শুনে আঁতকে ওঠে নীরু। সে কিছুতেই কাব্য ভাইয়ের কাছে পড়বে না। তোর কোনো আপত্তি আছে কাব্য আমার মেয়েটাকে পড়াতে? না, তুমি যা বলবে মেজো আম্মু। নীরু ভেবেছিল কাব্য মানা করে দিবে, কিন্তু আমি কি করে ভুলে যাই যে এই খাটাসটা মায়ের নেওয়াটা। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি আমার মায়ের কেউ না, এই খাটাসটাই তার ছেলে, আমায় কুড়িয়ে পেয়েছে হয়তো। কাব্য নীরুকে বিড়বিড় করতে দেখে বলে, তাড়াতাড়ি খেয়ে বই খাতা নিয়ে বস, আমি আসছি। এরপর থেকে রোজ কাব্যের কাছে নীরুর ধমক খাওয়া রুটিন হয়ে গেছে। কিছুদিন পর বুঝতে পারে যে এটা কাব্যের বুদ্ধি ছিল, তাকে শায়েস্তা করার জন্য। 1 মাস পড়ার চাপে ভয়াবহ জ্বর বাঁধিয়েছিল সেবার। তারপর কাব্য ফিরে যায়। বর্তমান নিজের ভাবনার সুতো ছিঁড়ে যায় চাচুর কথায়। আমি যতটুকু জানি সবাই আসবে। নিয়াজের কথা শুনে নীলুফা বেগম খুশি হয়ে যায়। খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, তাহলে তো ভালোই হয়েছে, পরিবারের সবাই এক হব। তা অবশ্যই। তোমরা তাহলে আজ বাজারটা সেরে ফেলো, কাল তো তাদের আবার আনতে যেতে হবে। এই দিকটা আমরা সামনে নেব, কি বলিস রূপা? একদম। তুমি এত হাইপার হয়েও না মেজো ভাবি, সব ঠিকঠাক মতো হয়ে যাবে, এত চিন্তার কিছুই নেই। নীরু আর রুহি নীরব দর্শকের মতো সব দেখে যাচ্ছে। আচ্ছা আপু, বড় আম্মু কোথায়? সবার সাথে কথা হলেও কখনো তো বড় আম্মুকে দেখিনি। রুহির কথায় খাবার টেবিলে নীরবতা ছেয়ে যায়। কেমন ঠান্ডা হয়ে আসে পরিবেশ। নীরুর মনেও এ প্রশ্ন জেগেছিল অনেকবার, কিন্তু কখনো বলে উঠতে পারেনি। পিনপতন নীরবতার সমাপ্তি ঘটিয়ে কিছুটা ধমকের সুরে বলে উঠলেন রফিকুল মির্জা। খাবার টেবিলে এত কথা কিসের? চুপচাপ খেয়ে ঘরে যাও। বাবার ধমক খেয়ে রুহি কেঁদে ওঠে। নীরু নিজের বোনকে আগলে নেয়। তারপর আস্তে আস্তে রুহিকে নিয়ে ঘরে চলে যায়। মেয়েটাকে এইভাবে ধমকে বলা কি ঠিক হয়েছে মেজো ভাই? তো কি করব? আজ রুহি জিজ্ঞেস করেছে, কাল যদি নীরা জিজ্ঞেস করে বসে তখন কি উত্তর দেব? মেয়েটার সাথে যে আমি কঠোর হতে পারবো না। মেয়েটা যে আমার বড্ড আদরের। রূপালী কিছু বুঝে উঠতে না পেরে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন নিয়াজ রূপালীর দিকে কড়া চোখে তাকায়। স্বামীর এমন আচরণে ভয় পায় রূপালী। নিয়াজ হাসি খুশি মানুষ, খুব কমই রাগ দেখায় সে। ভয়ে নীলুফা বেগমের পেছনে লুকিয়ে পড়ে রূপালী। কি হচ্ছে কি নিয়াজ? সবাই খাবার খেয়ে নাও তাড়াতাড়ি, কত কাজ পড়ে আছে দেখেছো? নীলুফার কথায় নিয়াজ চোখ নামিয়ে নেয়। তারপর খেয়ে যে যার কাজে চলে যায়। কাঁদিস না বনু, এনে চকলেট। আর কাঁদে না। বোনের থেকে চকলেট পেয়ে কান্না থেমে যায় রুহির। আপন মনে চকলেট খেতে থাকে। রুহির এই কান্না তো এই হাসি। অবুঝ বাচ্চা তো, বড়দের কথা আর কতটুকুই বা বুঝে। ভালোবাসা আদর পেলে সব ভুলে যায়। নীরু হাসে, কি সুন্দর সেই হাসি। নীরু আর রুহি আজ একসাথে ঘুমিয়েছে। সচরাচর
রুহি ছোট আম্মুর কাছে ঘুমায়। চাচু তো শহরে থাকে চাকরির জন্য। রুহি যেদিন ঘুমায় সেদিন নীরু দরজা চাপিয়ে রাখে, খিল দেয় না। জেদ করে নীরুর সাথে ঘুমায়, কিন্তু মাঝরাতে রুশানের কান্না শুনলে দরজা খোলার জন্য চেঁচামেচি করে। এতে সবার ঘুম ভেঙে যায়। রুশানের প্রতি রুহির আলাদা টান, সারা দিন দুইটা চুলোচুলি করতে থাকবে। রুশানটাও আবার রুহির নেওটা, তাই পরপর দরজা চাপিয়ে রাখে। আজও তার ব্যতিক্রম হয়নি। নীরু আর রুহি ঘুমিয়ে আছে, তখনই দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করে। রুহির পাশের জায়গাটায় গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। রাগ করেছে আমার মা? বাবার কথার আওয়াজ শুনে দুইজনের ঘুম ভেঙে যায়। রুহি উঠে বসলেও নীরু চুপচাপ শুয়ে থাকে। আব্বু তুমি? হ্যাঁ রে মা, রাগ করেছিস আমার উপর? রুহি চুপ। পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে রুহির হাতে দেয় রফিকুল মির্জা। রুহি তো এতেই খুশি। মেয়েকে কোলে তুলে নিয়ে মাথায় স্নেহের পরশ দেয়। নীরু চঞ্চল হলেও রুহি খুব শান্ত। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, তারপর রুহিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করেন। কিছুক্ষণের মাঝে রুহি ঘুমিয়ে যায়। 9 বছরের ছোট্ট রুহি বাবা স্নেহের সব ভুলে যায়। নীরু পিটপিট করে চোখ খুলে তা দেখছে। বাবা মেয়েরা বুঝি এমনই হয়। চোখ চিকচিক করে ওঠে নীরুর। রুহিকে শুয়ে দিয়ে কিছুক্ষণ নীরুর মাথায় হাত বুলিয়ে দেন রফিকুল মির্জা। দুই মেয়ে যে তার প্রাণ ভোমরা। দরজার দুয়ারে দাঁড়িয়ে এসব দেখছেন নীলুফা বেগম আর রূপালী। এই আর নতুন কি, দুই যাকে একসাথে মেয়েদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিয়াজ এগিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করবে, তখনই ঘরের ভেতরে দৃশ্য দেখে চোখ জুড়িয়ে আসে। এক বাবা পরম স্নেহে তার সন্তানদের ঘুম পাড়াচ্ছেন। রফিকুল মির্জা উঠে আসেন। দরজা খুলে বের হতেই দেখেন 3 জন দাঁড়িয়ে। 4 জন একসাথে হেসে ওঠে। এই যে এক সুখের প্রশান্তির হাসি। সেই ভোর থেকে মির্জা বাড়িতে আয়োজন চলছে। নীরুকে এক প্রকার যুদ্ধ করে উঠিয়েছে নীলুফা বেগম। মেয়েটা ঘুম ঘুম চোখে চারদিকে টুকটুক করে দেখছে। এ তো এলাহি কাণ্ড। বড় আব্বুদের জন্য 3টা রুম ঠিক করা হয়েছে। আয়োজন করছে বিভিন্ন পদের খাবার। মা আর ছোট আম্মুর সাথে গ্রামের 2টা মহিলাও আছে, শেফালি চাচি আর জুবেদা ভাবি। সচরাচর এনারা নীরুদের বাড়িতে আসেন সুখ দুঃখ ভাগ করার জন্য। এনারা কেউ কাজের লোক না, বা টাকা দিয়ে এনাদের আনা হয়নি। জুবেদা ভাবির সাথে নীরুর আবার অনেক ভাব। স্বামী মারা গেছে আজ 4 বছর। 7 বছরের একটা ছেলে আছে তার। সেলাইয়ের কাজ করে মা ছেড়ে জীবন চলে যায়। জুবেদাকে অনেকবার বলা হয়েছিল দ্বিতীয়বার বিয়ে করতে, কিন্তু জুবেদা রাজি হয়নি। তার মতে, আমি ওনাকে অনেক ভালোবাসি। উনি ছাড়া কেউ আমার ধরব ছুঁইব এইটা আমার সহ্য হইব না। মানুষটা নাই তাতে কি হয়েছে, আমার মনের মধ্যে যে উনি সারাক্ষণ থাকেন আমি ওনাকে অনুভব করতে পারি। জুবেদার কথা শুনে নীরুর সেদিন চোখ ভিজে উঠেছিল। জুবেদার বয়সই বা কত, 23 কিংবা 24। চাইলে সে নতুন জীবন শুরু করতে পারে, কিন্তু এই যে স্বামীর প্রতি তার এত ভালোবাসা, হবে নাই বা কেন? মকবুল ভাইয়া তো জুবেদা ভাবি অন্তপ্রাণ ছিল। ভালোবাসা সত্যিই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। কিরে নীরা, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস এত? জুবেদার কথায় ভাবনাচ্যুত হয় নীরু। পলক ফেলে জুবেদার দিকে তাকায়। কি অমায়িক হাসি জুবেদার মুখে। কিছু না ভাবি, তুমি কেমন আছো? জাবির কই? ওকে দেখছি না যে। জাবির জুবেদার ছেলের নাম, 2তে পড়ে। জাবির স্কুলে গিয়েছে, তোর কাছে আসার জন্য সকালে বায়না ধরেছিল, বলেছি স্কুল থেকে আসলে নিয়ে আসবো এখানে। নীরু জাবিরকে বাবু বলে ডাকে। জাবিরও একদম গুলুমুলু, দেখলে গাল টেনে দিতে মন চাইবে। নীরা, কারা আসবে রে? বড় বুড়া আসবে। কি বলো? আমার বিয়ে হয়েছে এত বছর, কখনো তো দেখিনি। তোমার আব্বুর যে বড় একটা ভাই আছে, কে কে আছে তাদের পরিবারে? নীরু উত্তর দেয়, বড় আব্বুর নাম কবির মির্জা, বড় ছেলে কাব্বু মির্জা, মেয়ের নাম কুহু, সুন্দর নাম কুহেলিকা মির্জা। তারা শহরে থাকে, এখানে আসে না তেমন। গতবার কাব্বু ভাইয়ার বড় আব্বু এসেছিল, তুমি ছিলে না তাই দেখতে পাওনি। ও, যাবে তার ছোট্ট করে উত্তর। বড় বড় 3টা মাইক্রো গাড়ি আর একটা কার বাড়ির সামনে দাঁড়ানো দেখে নীরু বুঝে গেছে যে তার বড় বুড়ো চলে এসছে।
সে গিয়েছিল শৈলীদের বাড়িতে তেঁতুল আনতে। নীলুফা বেগম পাঠিয়েছিল তেঁতুলের ঠান্ডা শরবত করার জন্য। শৈলীদের ঘরের পাশেই বিশাল বড় এক তেঁতুলের গাছ আছে। তেঁতুলও ধরে প্রচুর। নীরু বাড়িতে ঢুকেই সামনে পড়ে রুহি। কিরে, কই যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? তোকে ডাকতেই। কেন? সেই কখন গেলি, দেরি হচ্ছে দেখে মা বলল তোকে ডেকে নিয়ে আসতে। নীরুর এবার মনে পড়ে আসলেই সে দেরি করেছে। শৈলীকে পেয়ে সে গল্প জুড়ে দিয়েছিল। এখন এটা যদি মা জানে তাহলে আস্ত রাখবে না। গাছ থেকে পেড়ে দিয়েছে তাই একটু দেরি হয়েছে। তা বড় আব্বুরা কি এসে গেছে? না, বড় আপুরা এখনো আসেনি, শুধু কাপু ভাই এসেছে। তাহলে বাইরে এত গাড়ি যে? ওইগুলো নাকি কিসের জিনিসপত্র, তাই এখনো জানি না। বড় আপুরা আসলে জানতে পারবো। কি রে রুহি, তুই নীরাকে ডাকতে যাসনি? রান্নাঘরে মায়ের গলার স্বর পেয়ে তাদের দুই বোনের কথাবার্তা এখানেই সমাপ্তি ঘটে। নীরু আর রুহি এগিয়ে যায় রান্নাঘরের দিকে। মা, এই নাও তেঁতুল। নীলুফা বেগম একবার মেয়ের দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আমাকে দিচ্ছিস কেন? এইগুলো শরবত বানিয়ে নে। ছেলেটা সে কখন এসেছে, তেঁতুলের শরবত ছেলের কত প্রিয়। আমারই তো প্রথমে খেয়াল ছিল না যে ঘরে তেঁতুল শেষ হয়ে গেছে। মায়ের কথা শুনে নীরুর মুখ ভোতা হয়ে যায়। মনে মনে বলল, ইস, যেন মেয়ের জামাই। কিছুক্ষণ থেমে আবার বলে, এখন না হোক, একদিন তো হবে। ভেবে মনে মনে হেসে কুটি কুটি হয়ে যায়। তারপর খুশি মনে শরবত বানাতে বসে যায়। প্রথমে পাকা তেঁতুলের খোসা ছাড়িয়ে নেয়, তারপর অল্প পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখে। ভেজানো হয়ে গেলে চায়ের ছাঁকনি দিয়ে তেঁতুলগুলো ছেঁকে নেয়, যেন আঁশ বা বিচি মুখে না যায়। তারপর বড় একটা পানির জগ নেয়, তাতে পানি নিয়ে তেঁতুলের গাঢ় পেস্টগুলো জগের পানিতে ঢেলে দেয়। পরপর চিনি, লবণ, একটু বিট লবণ, পুদিনা পাতা দিয়ে মিক্স করে নেয়। তারপর গ্লাসে ঢেলে তাতে 2-3টা আইস কিউব দিয়ে দেয়। চামচ দিয়ে একটু নাড়িয়ে নেয়। ব্যাস তৈরি ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত। মা, বানানো শেষ। নীলুফা বেগম আবার মেয়ের দিকে তাকিয়ে বিরক্ত হয়। যা গিয়ে কাব্যকে দিয়ায়, দেখছিস না আমি কাজ করছি। মায়ের কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলে, আচ্ছা। তারপর শরবত নিয়ে হাঁটা শুরু করে কাব্যের রুমের দিকে। ঈশান কোণের রুমটা আগে দাদু ছিল, বিশাল বড় রুম। সেই রুমের ফার্নিচারগুলোতে আভেদ জাতের ছোঁয়া আছে। দেখলেই বোঝা যায় রুমের মালিক বড্ড শৌখিন ছিলেন। নীরা শুনেছিল তার দাদু মারা যাওয়ার আগে নাকি রুমটাতে থাকার অধিকার শুধু কাব্য ভাইকে দিয়ে গিয়েছিল। কাব্য ভাইয়াও হয়েছে একদম দাদুর ফটোকপি। এসব ভাবতে ভাবতেই নীরু কাব্যের রুমের সামনে চলে যায়। দরজায় নক না করে নীরু ঢুকে পড়ে, কিন্তু এ কি, কেউ তো নেই। শরবতটা বিছানার পাশের টি টেবিলে রেখে রুমটা দেখতে শুরু করে। সচরাচর এই রুম খোলা হয় না, শুধু কাব্য আসলেই এই রুম পরিষ্কার করা হয়। হঠাৎ বারান্দা থেকে আওয়াজ আসায় নীরু সেদিকে যায়। আই নিড হার ব্যাডলি। আমি কাউকে তোয়াক্কা করি না। কে মানলো না, আমার ওকে চাই মানে চাই, অ্যাট এনি কস্ট। আর এতে তুমি আমাকে হেল্প করবে। বড়ই ধারালো শোনালো এই কণ্ঠ নীরুর কাছে। বারান্দার দরজার কাছে আসতেই কাব্যের এই কথা শুনতে পায় নীরু। কাব্য ভাইয়া কাকে চাইছে? কাব্য ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? মনটা কেমন খারাপ হয়ে যায় নীরুর। কিরে, এখানে কি করছিস? কাব্যের কথা শুনে নীরু মাথা তুলে সামনে তাকায়। এক হাত পকেটে গুজে অন্য হাতে ফোন ধরে রেখে নীরুর দিকে তাকিয়ে আছে। পরনে তার ছাই রঙা শার্ট। শার্টের ওপর দিয়ে পুরুষালী মাংসপেশিগুলো ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। নীরু ভাবে, কাব্য ভাইয়া কি শার্ট সাইজে কম নিয়েছে? কিরে, কথা বলছিস না কেন? কাব্যের ধমকে নীরু ভাবনা থেকে ফিরে আসে। আমতা আমতা করে বলে, আপনার জন্য তেঁতুলের শরবত এনেছিলাম, তাই দিতে। নীরুর কথা কাব্যের মনে হয় পছন্দ হলো না, তাই গটগট পায়ে রুমে ঢুকে বলে ওঠে। কোথায় শরবত? নীরু রুমে ঢুকে টি টেবিলের উপর থেকে শরবতটা কাব্যকে দেয়। নীরুর দিকে এক পলক তাকিয়ে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলে কাব্য। কাব্য যখন শরবত খাচ্ছিল তখন তার অ্যাডামস অ্যাপেলটা ওঠানামা করছিল। তা দেখে নীরু শুকনো একটা ঢোক গিলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। লোকটা সব কিছুতেই ব্যক্তিত্বের ছোঁয়া। এই যে দামাটে মুখে
ঘাম চিকচিক করছে, তাতে লোকটাকে আরো আকর্ষণীয় লাগছে। নীরু পলকহীনভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। এনে ধর, আর যা এখান থেকে। বলেই কাব্য গ্লাসটা নীরুর হাতে ধরিয়ে দেয়। নীরুর ধ্যান ভাঙ্গে। ইস, কি লজ্জা! নীরু এতক্ষণ লোকটার দিকে হ্যাবলার মতো তাকিয়েছিল। নীরু পেছন ফিরে চলে আসতে চাইলে কাব্য আবার বলে ওঠে। মেজে আম্মুকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিস। নীরু চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, কেন? এই যে আমার জন্য শরবত পাঠালো, আর আমার রুমের সবগুলো ফুলদানিকে কৃষ্ণচূড়া ফুল দিয়ে সাজিয়েছে, সেজন্য। এগুলো মা করেনি, শরবতও আমি বানিয়েছি, ফুলও আমি রেখেছি। কেন? কারণ আপনার কৃষ্ণচূড়া ফুল পছন্দ, তাই। তুই আমার পছন্দ জানিস? হ্যাঁ, সব জানি। আপনার প্রিয় ফুল কৃষ্ণচূড়া, প্রিয় ফল স্ট্রবেরি, প্রিয় রং লাল কালো, প্রিয় খাবার পায়েস, প্রিয় খেলা ফুটবল। আপনি গান গাইতে ভালোবাসেন, আপনার সবচেয়ে প্রিয় হলো কুহু আপু, আর অনেক কিছু জানি। এক নাগারে কথাগুলো বলে থামে নীরু। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে কাব্য কেমন অদ্ভুত চাহনিতে নীরুর দিকে তাকিয়ে আছে। তুই আমার ব্যাপারে এত কিছু জানিস? কি করে জানিস? কেন জানিস? কথাগুলো বলছে আর একটু একটু করে নীরুর দিকে এগিয়ে আসছে। নীরু হকচকিয়ে পেছোতে শুরু করে। আস্তে আস্তে নীরু দেওয়ালের সাথে বেজে যায়। কাব্য নীরুর এক পাশের দেওয়ালে হাত রাখে, তারপর একটু ঝুঁকে নীরুর মুখে ফু দিয়ে বলে, সব ঠিক থাকলেও একটা জিনিস ভুল। কাব্যের ফু দেওয়ার সাথে সাথে নীরুর শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে যায়। চোখ খিচে বন্ধ করে ফেলে, বুকটা কেমন থ্রিম থ্রিম করছে। তারপর কাব্যের কথা শুনে আবার চোখ মেলে তাকায়। কোনটা? ও যে বললি প্রিয় মানুষ। কুহু আপু। হুম। তাহলে? কাব্য নীরুর কথার কোনো উত্তর না দিয়ে নীরুর দিকে আরেকটু ঝুঁকে যায়। ঘাড়ের কাছে মুখ নিয়ে লম্বা শ্বাস টানে, পুনরায় ফু দেয়। নীরু কেঁপে ওঠে। তা দেখে কাব্যের ঠোঁট প্রসারিত হয়। নীরুর সামনে থেকে সরে এসে বলে, যা এখান থেকে, তোর অত কিছু জেনে লাভ নেই। কাব্য সরে যাওয়াতে নীরু যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারপর ভেঙচি কেটে বলে, হ্যাঁ, আমার এত কিছু জানার দরকার নেই, কিন্তু আপনারও জেনে বুঝে দেখে তারপর শার্ট কেনা উচিত ছিল। কথাটা বলেই নীরু রুম থেকে দৌড় দেয়। কিছু না বুঝতে পেরে কাব্য নীরু যাওয়ার পানে তাকিয়ে থাকে শুধু। ঘন্টা দুয়েক আগেই কবির মির্জা আর কুহু এসেছে। কুহু নীরু 6 মাসে ছোট, বলতে গেলে সমবয়সী। খাওয়া দাওয়া শেষ হতেই কুহু, নীরু আর রুহি তাদের রুমে চলে যায়। কুহুকে পেয়ে দুই বোন অনেক খুশি। কুহু ভারী মিশুক। খাওয়া দাওয়া শেষ হতে কাব্য বাহিরে বের হয়ে যায়, সাথে গাড়ি 3টিও। ড্রয়িং রুমে বসে বড়রা সবাই কথা বলছিল, তখন বাড়িতে প্রবেশ করে কাব্য। সোফায় বসতে বসতে নীলুফা বেগমকে বলে ওঠে, মেজো আম্মু, এক গ্লাস পানি দাও তো। পরপরই মাথা এলিয়ে দেয় পেছনে। দেখে বোঝা যাচ্ছে বড্ড ক্লান্ত। কাব্যের আবদারে নীলুফা বেগম গদগদ হয়ে উঠে যায়। তারপর ঠান্ডা পানি এনে কাব্যকে দেয়। পানি খেয়ে কাব্য দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। হোয়াট? শুনলাম তোমার সাথে নাকি 3টে বড় গাড়িও ছিল, কি ছিল তাতে? কবির মির্জা ছেলের উদ্দেশ্যে কথাটা বলে ওঠেন। কাব্য মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলে ওঠে, ঘর ডেকোরেট করার সরঞ্জাম ছিল। কাব্যের কথায় উপস্থিত সবাই অবাক। কিন্তু তা দিয়ে তোমার কাজ কি? কালকে সব জানতে পারবে। কালকে সকালে সবাই রেডি থেকো, তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে যাব। কাব্যের কথার আওয়াজ শুনে রুহি, নীরু, কুহু তারা নিচে নেমে এসেছিল। কোথাও যাওয়ার কথা শুনে নীরু আর রুহি লাফিয়ে ওঠে। আমরাও যাব আপু। তাদের কথা শুনে কাব্য হাসে, তবে তা দেখা যায় না। সবাই যাবে, তোরাও রেডি থাকিস। কথাটা বলেই কাব্য উঠে দাঁড়ায়। পুরুষালী কদম ফেলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। কিছু দূর গিয়ে বলে ওঠে, মেজো আম্মু, কাল সবাই শাড়ি পরবে তোমরা। কথাটা বলে নীরুর দিকে আর চোখে তাকিয়ে চলে যায়। ডুপ্লেক্স একটা বাড়ির মেইন গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা কৃষ্ণচূড়া মঞ্জিল। হতভম্ব হয়ে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মির্জা পরিবারের সদস্যরা। কাব্য তাদের সবাইকে এখানে এনে দাঁড় করিয়ে রেখেছে কেন? বাড়িটাই বা কার? সবাই যখন এই ভাবনায় বিভোর, তখন কাব্য সবাইকে ভেতরে ঢুকতে বলে। দরজা ঠেলে সবাই ভেতরে ঢুকে। নীরু ভেতরে পা রাখতে অবাক। সবার আগে চোখে পড়ে লাল লাল ফুলের থোকাগুলো।
বাড়ির চারপাশে বড় বড় অনেকগুলো কৃষ্ণচূড়ার গাছ দিয়ে ঘেরা, যাতে ফুটে আছে ফুল। আর একটু এগোতেই দেখতে পাই বিভিন্ন ফুলের সমারোহ, অনেক জাতের ফুল গাছ। নিশ্চয়ই এটা গার্ডেন। মাঝে একটা দোলনা রাখা। দোলনা দেখে নীরু সেদিকে দৌড় দেয়। সবুজ পাড়ের লাল রঙা একটা কাতান শাড়ি পরেছে নীরু। দোলনায় বসে দোল খেতে শুরু করে। তাকে রেখে যে সবাই বাড়ির ভেতর ঢুকে গেছে, নীরু সেটা খেয়ালই করলো না। দোল খেতে খেতে বাড়িটার চারপাশ দেখছে নীরু। বেশ সুন্দর বাড়িটা। বাড়িটার ছাদের দিকে তাকিয়ে দেখলো সেখানেও ফুল গাছ লাগানো। এত ফুল দেখে নীরু খুশি হয়ে যায়। তার ফুল ভীষণ পছন্দ। এখানে কি করছিস? কারো কথার আওয়াজে ভাবনায় ব্যাঘাত ঘটে নীরুর। পাশ ফিরে দেখে কাব্য শটান হয়ে দাঁড়িয়ে আছে। ছাই রঙা প্যান্টের সাথে সাদা রঙের শার্ট, কেমন আঁটো হয়ে শরীর এঁটে আছে। নীরু আবার ভাবনায় পড়ে যায়। কাব্য ভাই কি ইচ্ছে করে টাইট শার্ট কেনে? বিয়ের পর এভাবে শার্ট পরা বন্ধ। মনে মনে বিদ্রুপ করে ওঠে নীরু। কিরে, কথা বলছিস না কেন? ওঠ, বাড়ির ভেতরে চল। নীরু দোলনা ছেড়ে উঠে দাঁড়ায়। কাব্যের পেছন পেছন হাঁটা শুরু করে। বাড়িতে ঢুকেই নীরু আরো অবাক। বাইরে থেকে ভেতরটা আরো সুন্দর। নীরু ড্যাব ড্যাব করে তাকিয়ে সব দেখছে। কাব্য ভাই, বাড়িটা কার? কি সুন্দর। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ। ইস, আমার যদি এমন একটা বাড়ি হতো। বাড়ির কোনায় কোনায় চোখ বুলিয়ে বলে নীরু। ধরে নে এটা তোরই বাড়ি। কাব্যের এহেন কথায় নীরু খিলখিল করে হেসে ওঠে। নীরুর হাসির দিকে চেয়ে আছে কাব্য। কি যে বলেন কাব্য ভাই, যার বাড়ি সে জানতে পারলে আপনাকে আমাকে দুজনকে ঘাড় ধরে বের করে দিবে। কথাটা বলে নীরু আবার হেসে ওঠে। তখনই তার পাশে কুহু এসে দাঁড়ায়। কি হয়েছে নীরু, তুই এভাবে হাসছিস কেন? জানিস কুহু, কাব্য ভাইয়া কি বলে? কি? আমি নাকি ধরে নিতাম এটা আমার বাড়ি, বাড়ি মালিক আমায় আস্ত রাখবে। বলে আবার হেসে ওঠে। নীরুর কথা শুনে কুহু মুচকি হাসে। তারপর নীরুকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে, ধরে নিতে যখন বলে ধরে নে, কে জানে বাড়িটা হয়তো তোর। ফুলে আবৃত একটা রুমে বসে আছে নীরু। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে। চোখের কোণে পানি এখনো শুকিয়ে আছে। সে এখনো ঘোরের মাঝে আছে। কিছুক্ষণ আগে কৃষ্ণচূড়া মঞ্জিলের ড্রয়িং রুমে বসে আছে সবাই। কবির মির্জার মুখ কেমন গাম্ভীর্যে ভরা। ঢাকাতে আমাদের এত বড় একটা বাড়ি থাকতে তুমি এখানে বাড়ি কেন বানিয়েছো কাব্য? কাব্য যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। সে চুলগুলো ব্যাকব্রাশ করে কবির মির্জার দিকে চোখ তুলে যায়। সূক্ষ্ম এক হাসি ঠোঁটে বজায় রেখে বলে ওঠে, তোমার করা চ্যালেঞ্জ এটা আব্বু। কাব্যের কথায় মির্জা পরিবারের সবাই তার দিকে তাকায়। নীরু একবার কাব্যের দিকে তো একবার পরিবারের সকলের দিকে তাকিয়ে আছে। সবার চোখে প্রশ্ন থাকলেও নিয়াজ আর কুহু চোখ স্বাভাবিক, যেন এটাই হওয়া ছিল। কিসের চ্যালেঞ্জ ভাইজান? ভাইয়ের কথায় কবির মির্জা আমতা আমতা করতে শুরু করে। নিজের বাবার এমন অবস্থা দেখে কাব্য খুশি হয়। তারপর এক পলক নীরুর দিকে তাকিয়ে বলে ওঠে, কুহু, নেরু, রুহি আর রোশনকে নিয়ে উপরে যা। ভাইয়ের আদেশ পেয়ে কুহু উঠে দাঁড়ায়। নীরুকে যেতে বললেই নীরু বলে ওঠে, আমরা এখানে থাকলে কি হবে? কাব্য দাঁত কিরমির করে নীরুর দিকে তাকায়। রাগী গলায় বলে ওঠে, যেতে বলেছি যাবি, দ্বিতীয়বার জানার শব্দ না হয়। কাব্যের হুঁশিয়ারিতে কুহু ওদেরকে নিয়ে উপরে চলে যায়। ওদেরকে উপরে পাঠিয়েছো কেন কাব্য? এখানে থাকলে এবার কি হতো? আর কিসের চ্যালেঞ্জ? নিরুকে চিরতরে আমার করে পাওয়ার চ্যালেঞ্জ। কাব্যের কথাটা যেন ভরা সভায় বোম ব্লাস্ট হওয়ার মতো শোনালো। কবির মির্জা মাথা নিচু করে বসে আছেন। কবির মির্জাকে চুপ থাকতে দেখে কাব্য পুনরায় বলে ওঠে, কি আব্বু, মনে পড়েছে সেই কথা? আজ থেকে 16 বছর আগে তুমি আমাকে কথা দিয়েছিলে, আমি যদি ভালো স্টুডেন্ট হই, প্রতিষ্ঠিত হতে পারি, তুমি সেই ছোট্ট ফুলটাকে আমায় দিয়ে দেবে। দেখো, আজ আমি বাংলাদেশের সুনামধন্য অ্যাডভোকেট কাব্য মির্জা। কবির মির্জা নিজের ছেলের পানি চায়। মনে পড়ে আজ থেকে 16 বছর আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক। 2 সন্তান আর স্ত্রী কাকলিকে নিয়ে কবির মির্জার সুখের পরিবার। কাব্য হওয়া 4 বছরের মাথায় ঢাকায় একটু একটু করে গড়ে তোলা ব্যবসাটা দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে কাজের চাপ বাড়তে শুরু করে।
রফিকুল বিয়ে করে তখন 2.5 বছরের মতো। রফিকুল গ্রামের একটা সরকারি স্কুলে গণিতের শিক্ষক। নিয়াজ তখন 9ম শ্রেণীর ছাত্র মাত্র। ঢাকায় কাজের চাপ বাড়ছে, তাই কবির মির্জা কাকলিকেও নিয়ে যেতে চান, কারণ খাওয়া দাওয়ার কবিরের ভীষণ কষ্ট হচ্ছিল। ভাইদের সাথে কথা বলে যাওয়ার কথা ঠিক হলেও কাব্য বেঁকে বসে, সে যাবে না। কাব্যের কান্নাকাটি দেখে রফিকুল আর নীলুফা বেগম কাব্যকে রেখে যেতে বলেন, তারাও তাই করে। কাব্যর তখন 10 বছর। গত 6 বছরের ব্যবসাটা বড় আকার নিয়েছে। কবির মির্জা, নিয়াজ আর রফিকুলকে বলেছিলেন ঢাকায় চলে যেতে, এখানে 3 ভাই একসাথে ব্যবসা সামলাবে, কিন্তু নিয়াজ আর রফিকুল কেউ রাজি হয়নি। কাব্যের যখন 11 বছর তখন জন্ম নেয় কুহু। তবে গত 8-9 বছরেও নীলুফা আর রফিকুলের কোনো সন্তান হয়নি। একটা সন্তানের আশায় কত ডাক্তার দেখিয়েছে, কিন্তু সব ডাক্তারই বলে আপনাদের কারোর কোনো সমস্যা নেই, আপনারা দুইজনেই সুস্থ, আল্লাহ ওকে ডাকুন। জায়নামাজে বসে নীলুফার কান্নাগুলোর সাক্ষী সবাই। আশেপাশে সবার বাচ্চা দেখলে নীলুফা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। কাব্যকে পেয়ে তিনি নিজের সন্তানের স্বাদ মেটাতেন। কাব্য হয়েছিল নীলুফার ন্যাওটা। মায়ের চেয়ে বেশি নীলুফা বেগমকে প্রাধান্য দিত। কুহুকে দেখে নীলুফারও ইচ্ছে হয় তার যদি একটা মেয়ে থাকতো, কাব্যের সাথে বিয়ে দিত। তাহলে নীরাকে? রূপালীর এমন প্রশ্নে আটকে ওঠে নীলুফা বেগম। অতীত থেকে বের হয়ে আসে সবাই, সবার মুখ কেমন গম্ভীর্যে ভরা। এর কারণ রূপালী বুঝতে পারে না। আমার জানা মতে নীরা কুকুর বড়, তাহলে আপনার কথার সাথে মিল নেই কেন বড় ভাইজান? রূপালী প্রশ্নটা করে কবির সাহেবের দিকে তাকায়। সবার মুখের ভাব দেখে রূপালী চুপ হয়ে যায়। নিশ্চয়ই আজ নিয়াজের হাতে বকা খাবে। বকা খাওয়ার কথা মাথায় আসতেই স্বামীর দিকে তাকায় রূপালী, কিন্তু না, নিয়াজের মুখভঙ্গি একদম স্বাভাবিক, তা দেখে স্বস্তি পায় রূপালী। নীরা রফিকুল আর নীলুফার মেয়ে নয়, নীরা কাব্যের খালামণির মেয়ে। কথাটা কানে আসতে রূপালী অবাক হয়। নিজের যা কম বড় বোনের দিকে তাকিয়ে দেখে আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। রফিকুল নিজের স্ত্রীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে উঠছে। কবির মির্জা আবার বলে ওঠেন, কুহু হওয়ার 6 মাস আগে নীরা হয়। হুমায়রা ছিল কাকলির ছোট বোন। হুমায়রার স্বামী রাহাত নেওয়াজ, তাদের ছিল প্রেমের সম্পর্কের বিয়ে। রাহাত ছিল তাদের পরিবারের একমাত্র ছেলে। রাহাতের বাবা চাচা দুজন, বাবা অনেক আগেই মারা গিয়েছিল। রাহাতের চাচাও 3 মেয়ে, কোনো ছেলে ছিল না, তাই জন্মসূত্রের জায়গার মালিক হয় রাহাত। রাহাতের চাচা চেয়েছিলেন তার মেয়ের সাথে রাহাতের বিয়ে দিয়ে সম্পত্তি নিজের করে নিতে, কিন্তু যখন রাহাত প্রেম করে কাউকে না জানিয়ে বিয়ে করে নেয়, তখন রাহাতের চাচা ক্ষোভে ফেটে পড়েন। নীরা হওয়ার 2 বছরের মাথায় কার অ্যাক্সিডেন্টে মারা যায় হুমায়রা। রাহাত আর রাহাতের মা। ভাগ্যক্রমে বেঁচে যায় নীরা। হাসপাতাল থেকে খবর আসে কাকলির কাছে। কুহুকে বাড়ির মেয়েদের কাছে রেখে হাসপাতালে ছুটে যায় কাকলি। কাব্য ছিল স্কুলে, সেখানে গিয়ে জানতে পারে তার আদরের বোন আর নেই। হাউমাউ করে কাঁদতে শুরু করে। তখনই একজন ডাক্তার এসে নীরাকে কাকলির কোলে দেয়। নীরাকে দেখে কাকলি আরও ডুকরে ওঠে। তারপর আমাকে কল দিয়ে সব জানায়, বলল সে নীরাকে নিয়ে বাসায় ফিরছে। এইটুকু বলেই কবির মির্জা থেমে যায়। গলার শ্বাস বন্ধ হয়ে আসে তার। চোখ ভরে ওঠে। পুরুষ মানুষকে কাঁদতে নেই, কান্না তাদের বারণ। কাব্য বাবার পানি চায়, তারও যে ভীষণ কষ্ট হচ্ছে। ঢোক গিলে আবার বলেন, আমার কাকলি বাসায় তো ফিরে, তবে রক্তাক্ত অবস্থায়। কাব্য তখন স্কুল থেকে বাসায় ফিরেছিল। নিজের মায়ের এমন অবস্থা, তার মধ্যে নীরু কাঁদছে। মায়ের কোল থেকে নীরুকে কোলে নিয়ে মাকে ধরে। 3টা গুলি লেগেছিল কাকলির গায়ে। কাকলির ফোন পেয়েই আমি বাসার দিকে তখন রওনা হয়েছিলাম। ড্রয়িং রুমে ঢুকে এমন অবস্থা দেখে আমি থমকে যাই। আব্বু দেখো আমার জন্য কি হয়েছে, রক্ত, কত রক্ত। আমি ডাক্তার আঙ্কেলকে কল করেছি, তুমি কিছু করো না। ছেলের কথায় হুঁশ ফিরে কাকলির কাছে যায় কবির মির্জা। কাকলি কে করেছে এসব? কাকলি অস্পষ্ট স্বরে বলে ওঠে, রাহাতের চাচি। কবির মির্জা গর্জে ওঠেন, তুমি আমার কাব্য আর কুহুর সাথে সাথে আমার বোনের একমাত্র নিশানাটাকেও আগলে রেখো প্লিজ।
কথা বলতে খুব কষ্ট হচ্ছে কাকলির, অনেক রক্ত বের হয়ে গেছে। এভাবে বলছো কেন? তুমি আছো তো, তুমি দেখে রাখবে। কবিরের কথায় মায়াভরা চোখে তাকায় কাকলি। সে জানে সে আর বাঁচবে না। কাব্যকে ডাকে। কাব্য তার মায়ের দিকে তাকিয়ে রয়। এই ছোট্ট ফুলটা আজ থেকে তোর। তোর দায়িত্বে আমি নিরুপমাকে তোর কাছে রেখে যাচ্ছি। আমি চলে গেলে এই ফুলের অনেক বিপদ। কাব্যের হাতে নীরুর হাতটা তুলে দিয়ে বলে। নীরু তখনও কাঁদছে। তুই আম্মুর কথা রাখবি তো? কাব্য নিজের মাকে জাপটে ধরে। আম্মু, আমি তোমার কথা রাখবো, তোমার সব কথা শুনবো। তুমি কোথাও যেও না আম্মু। কাব্যের কথা শেষ হওয়ার আগেই কাকলির চোখ বুজে আসে। মায়ের নিথর দেহ কাব্যের কোলে। কবির মির্জা নির্বাক। স্ত্রীকে বুকে জড়িয়ে প্রথম এবং শেষবার হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। রূপালীর চোখ থেকে পানি পড়ছে। এই জন্য বাচ্চাদের সামনে মেজ ভাইজান বড় ভাবের কথা বলতেন না। রফিকুল মির্জা মাথা দোলায়। এইসবের সাথে কাব্যের চ্যালেঞ্জের কি সম্পর্ক? কবির মির্জা বড় একটা শ্বাস নেয়। কাকলি মারা যাওয়ার পর অফিস, কাব্য, কুহু আর নীরুকে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। কাকলি মারা যাওয়ার খবর শুনে সবাই ঢাকায় গিয়েছিল। মেজো ভাবি বেশ অনেক দিন ছিলেন ওখানে। নীরা, নীলুফার আদর যত্নে তাকে মা ডাকতে শুরু করে। অবুঝ শিশু ছিল। নীরার ডাকে নীলুফা মাতৃত্বের স্বাদ পায়। রফিকুল আর নীলুফা আমাকে অনেক রিকোয়েস্ট করার পর আমি রাজি হয়ে যাই। কাগজপত্র সব রেডি করে নীরুকে তাদের মেয়ে করে নেয়। কিন্তু নীরুকে ঢাকা থেকে গ্রামে নিয়ে আসার সময় বাদশাদে কাব্য সে কিছুতেই নীরুকে দেবে না। কিন্তু নীলুফা আর কবির মির্জা তাকে বোঝায় এখানে থাকলে নীরুর ক্ষতি হতে পারে। সে যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে এবং প্রতিষ্ঠিত হতে পারে, নীরুকে তার নামে লিখে দেওয়া হবে। নীলুফার কথায় রাজি হয়ে যায় ছোট্ট কাব্য। তারপর নীরু বড় হতে থাকে। নীরুর যখন 9 বছর তখন জন্ম নেয় রুহি। আল্লাহ হয়তো নীরুর ওসিলায় নীলুফাকে মা হওয়ার তৌফিক দেয়। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে কবির মির্জা। নীলুফা বেগম এখনো কাঁদছেন। নীরু আমার মেয়ে। বলেই কেঁদে ওঠে নীলুফা। কাব্য গিয়ে তাকে ধরে। নীরু তোমার মেয়ে, মেয়ে জন্ম দিলে কি শুধু মা হওয়া যায়? মা হতে জন্ম দেওয়া লাগে না। নারীর টানের চেয়ে বড় হলেও মায়া আর মমতার টান, যা মাঝে মাঝে জন্মদানকারী মায়ের কাছেও থাকে না। নীলুফা বেগম কেঁদে ওঠেন আবার। রূপালীর চোখেও পানি। কে বলছে নীরু তোমার মেয়ে না? তুমি ছাড়া নীরুর মা হওয়ার যোগ্যতা কারও নেই মেজ ভাবি। নীরু তোমারই মেয়ে। রূপালীর কথায় সবাই সহমত জানায়। নীলুফা বেগমকে বসিয়ে দেয় কাব্য। পানি দেয় রফিকুল মির্জা। নিয়াজ সব দেখছে। কবির মির্জা চুপচাপ। তবে তিনিও মানেন নীরুর মা হওয়ার যোগ্যতা শুধু নীলুফার। কাব্য তখন বলে ওঠে। এই কথা যেন নীরুর কানে না যায়। কাব্যের কথায় সবাই সম্মতি জানায়, যার পর সব নীরব। নীরবতার মাঝে একটা কথা ভেসে আসে। সাথে সাথে সবাই দোতলা সিঁড়ির দিকে তাকায়। কাব্যকে ডাকতে ডাকতে কুহু হন্তদন্ত হয়ে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামে। ভাইয়া, নীরু। হাত দিয়ে উপরের দিকে ইশারা করে। কুহুর কথা না শুনে কাব্য উপরের রুমে ছুটে যায়। উপরের প্রথম রুমটাতেই ছিল ওরা। উত্তেজিত হয়ে নীলুফা বেগম এগিয়ে এলেন কুহুর কাছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে। নীরু বাথরুমে পড়ে গেছে, পা মুচকে গেছে ওর। কথাটা শুনেই সবাই উপরের রুমের দিকে যেতে শুরু করে, কিন্তু দরজার কাছে এসে থেমে যায় সবাই। কুহু সবার মাঝখান দিয়ে উকি দিয়ে দেখে কাব্য নীরুর সামনে 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভীষণ রাগ। বাথরুমে পড়লে কিভাবে তুই? চোখ কোথা থাকে তোর? ব্যাগের মতো সারাদিন লাফাতে থাকিস। কথাটা বলেই কাব্য নীরুর পায়ের কাছে বসে পড়ে। বাম পা ধরে দেখতে গেলেই রুহি বলে ওঠে, ভাইয়া ডান পা মচকেছে। কাব্য রুহির কথা শুনে ডান পা হাতে নেয়। নীরু ব্যথায় চোখ মুখ খিচে শব্দহীন কান্না করছে। চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। কাব্য তাকায় সেই কান্নারত মুখের পানে। কি মায়াবী সেই মুখ। কান্না করলে বুঝি কাউকে এত সুন্দর লাগে? লাগে তো। এই যে তার সামনে বসা রমণীর কান্না ভীষণ সুন্দর। কাব্য নীরুর পা এদিক ওদিক করে দেখতে শুরু করে। কি করছেন কাব্য ভাইয়া? লাগছে তো। লাগুক। হাত পা ভেঙে আমার বাড়ি উদ্বোধন করছিস তুই? বাহ, আমার কি সৌভাগ্য। নীরুর অভিমান হয়। সে কি ইচ্ছে করে পড়েছে নাকি? ভুতুরে বাড়ির দোষ আমার উপর দিচ্ছেন?
হোয়াট ডিড ইউ সে? ভূতুরে বাড়ি? আর নয়তো কি, নতুন বাড়ির বাথরুমে না হলে পানি পড়ে থাকে কি করে? নীরুর কথা শুনে কাব্য একটু ভাবুক হয়ে যায়। একটু পর মনে পড়ে বাড়িতে আসার পর সে এই রুমে শাওয়ার নিয়েছিল। তার রুমের কাজ কিছুটা এখনো বাকি আছে তাই, কিন্তু মুখে তা বললো না। আমার বাড়ি যেখানে খুশি পানি থাকবে, তুই দেখে শুনে বুঝে হাঁটতে পারিস না? চোখ দুটো আল্লাহ তোকে দিয়েছে কেন? কাব্যের কথা শুনে নীরু হতবাক চোখে কাব্যের দিকে তাকিয়ে থাকে। এই ফাঁকে কাব্য নীরুর পায়ে একটা চাপ দেয়। সাথে সাথে নীরু ও মা গো চিৎকার করে ওঠে। এতক্ষণ রুমের দরজায় দাঁড়িয়ে ছিল সবাই। নীরুর চিৎকারে সবাই হুড়মুড় করে রুমে প্রবেশ করে। নীরু হেঁচকি তুলে কাঁদছে। কি করেছিস তুই? মেরে ফেলেছি তোমাদের মেয়েকে, অসহ্য সবগুলো ড্রামাবাজ। তারপর নীরুর দিকে তাকিয়ে বলে, ঠিক 1 ঘন্টা পর আমি যেন ওকে তৈরি দেখি। নীলুফা বেগম আর কবির মির্জা বলে ওঠেন, কিসের জন্য? এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা? নেচে না বললাম? আর সেটা আজকে আমি কাজে নিয়ে আসছি। আজকে নীরু বিয়ে হবে। আজকে নীরুর বিয়ে হবে কথাটা যেন নীরুর কানে বিষাদের মতো শোনালো। আতকে উঠে বলে, আমি আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তুই কি ভেবেছিস তুই বলবি আর বিয়ে বন্ধ হয়ে যাবে? এই কাব্য মির্জা একবার যা বলে সেটাই ফাইনাল। আমি রাজি নই, আমার মতামত নেবে। কথাটা বলতে বলতে উঠে দাঁড়িয়ে যায় নীরু। কিন্তু এ কি, তার পায়ের ব্যথা কই? বিয়ের কথা ভুলে সে খুশিতে লাফাতে শুরু করে। আম্মু, আব্বু, বড় আব্বু, দেখো আমার পা ঠিক হয়ে গেছে। বিভিন্ন ভঙ্গিতে হেঁটে দেখায়। নিয়াজ আর রূপালী সামনে গিয়ে বলে, দেখো না চাচু, আমার পা ঠিক হয়ে গেছে। পুহু, রুহি, দেখ। নীরুর এমন লাফানো দেখে কাব্য বড় করে একটা শ্বাস ফেলে। তারপর বলে, মেজম্মু, ব্যাংকটাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসো। কথাটা বলে ধপাধপ পা ফেলে কাব্য প্রস্থান করে। নীরু কটমট চোখে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। খচ্চর পুরুষ তাকে ব্যাং বলেছে। ফুলের বিছানায় বসে বসে নীরু ভাবছে, সে শুধুই কান্না করে বুক ভাসিয়েছে। ওই নিষ্ঠুর পুরুষটা আবার তাকে কাঁদিয়েছে। তখনই দরজা খুলে রুমে ঢুকে কাব্য। হ্যাঁ, তখন কাব্যের সাথেই তার বিয়ে হয়েছিল। অন্য কাউকে বিয়ে করতে হবে ভেবে সে কি মরা কান্না জুড়ে দিয়েছিল তখন। কিছুতেই সে বিয়ে করবে না। কিন্তু বরের জায়গায় যখন কাব্যকে দেখে তখন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নীরু। এখনো নীরু ঘোরের মাঝে আছে। কাব্য ভাই তার, ওই নিষ্ঠুর শ্যামপুরুষটা তার। ভাবতে শরীরে কাঁটা দিয়ে ওঠে। কি রে, চেঞ্জ করিসনি কেন? নাকি তোর অন্য কিছু প্ল্যান? নিজের কানের কাছে কারো গরম নিঃশ্বাসের আভাস পেয়ে সেদিকে তাকায় নীরু। কাব্য ভাইয়া কখন এত কাছে এসছে? কাব্য নীরু চাহনি অনুসরণ করে হালকা হাসে। নীরুর দিকে একটু ঝুঁকে যায়, ঠান্ডা স্বরে বলে, কি রে ব্যাং, লাফালাফি হবে নাকি? কাব্যের কথার মানে বুঝতে পারে না নীরু। সে তো কাব্য তামাটে মুখের দিকে তাকিয়ে আছে। তার তুলতুলে নরম ছোট্ট হাতগুলো দিয়ে কাব্যের 2 গালে ধরে। আপনি সত্যিই আমার? নীরুর এমন প্রশ্নে কাব্য মুচকে হাসে। কেন, বিশ্বাস হচ্ছে না তোর? উম, আয় তাহলে বিশ্বাস করিয়ে দিই তোকে। কাব্য এক হাত নীরুর চুলের ভাঁজে রেখে আরেক হাত দিয়ে নীরুর কোমর টেনে তাকে কাছে নিয়ে আসে। আলতো করে চুমু খায় নীরুর কপালে। নীরুর সর্বাঙ্গ কেঁপে ওঠে। নেশাতুর দৃষ্টিতে তাকায় নীরুর ঠোঁটের দিকে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো কেমন কাঁপছে। রক্ত রঙে রাঙানো ঠোঁট জোড়ার স্বাদ নিতে চায় কাব্য। ঝুঁকে আসে নীরুর আরো কাছে, কিন্তু পথিমধ্যে নীরুর একটা কথা শুনেই থমকে যায় কাব্য। ভালোবাসেন আমাকে কাব্য ভাইয়া? কি ব্যাকুলতার একটা প্রশ্ন! এ প্রশ্নের উত্তরে যেন হ্যাঁ হয় তাই কামনা রমণীর। কিন্তু হায়, আমরা যা চাই তা কি সবসময় পাই? না। নীরু চোখ ভরে ওঠে নোনা জলে। তাহলে আমাকে বিয়ে কেন করছেন আপনি? কাউকে কথা দিয়েছিলাম তাই। কাব্য উঠে কাবার্ড থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নীরু নির্বাক, আহত চাহনি, মনের মধ্যে এক হাহাকার। ভালোবাসার মানুষের থেকে প্রত্যাখ্যান হওয়ার পীড়া। তবে সে দমে যাওয়ার পাত্রী না। যখন আপনাকে পাওয়া ছিল অনিশ্চিত, আমি তখন আপনাকে বছরের পর বছর ভালোবেসে গিয়েছিলাম। এখন তো আপনি আমার স্বামী, আমার অর্ধাঙ্গ, এক পবিত্র সম্পর্ক। তাহলে এখন কেন তার ভিন্নতা হবে? আমার ভালোবাসা দিয়ে আমি আপনাকে আমার করে দিব প্রিয় শ্যামপুরুষ।
পাখির কিচিরমিচিরে কাব্যের ঘুম ভেঙে যায়। বাড়িটা গ্রামের শেষের দিকে হওয়ায় এই জায়গাটা বেশ নিরিবিলি, আশেপাশে গাছগাছালিতে ভরপুর। আলগোছে পাশ ফিরে দেখে নীরু গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। মুখের ওপর কিছু চুল এসে পড়েছে নীরুর। কাব্য আলতো হাতে তা সরিয়ে দেয়। কিছুটা সময় চেয়ে থাকে নীরুর মুখের দিকে, বিড়বিড় করে বলে ওঠে, আমার ফুল, কৃষ্ণচূড়া ফুল। মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন ছোট্ট পিচ্ছি নীরুকে নয় 16 বছরের এক কিশোরীকে দেখেছিল সে। অ্যাডভোকেট হিসেবে বেশ নামডাক আছে তার, অ্যাডভোকেট কাব্য মির্জা। ঢাকা শহরে এক নামে চিনে তাকে সবাই। স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুর মাঝে বহুবার প্রেম নামক শুভ্র রং ধরতে এসেছিল তাকে, কিন্তু ধরা দিতে পারেনি কাব্য নামক মানুষটাকে। 2 বছর আগে গ্রামে আবার পা রাখে কাব্য। বাবার দেওয়া শর্ত পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে সে, তবে এর মাঝে সে একবারও নীরুকে দেখতে আসেনি। তবে খোঁজ নিত। পুরোপুরিভাবে যখন এস্টাবলিশ করতে পেরেছে তখনই পা রেখেছিল গ্রামে। বাড়িতে ঢুকে খুঁজতে শুরু করে সেই মুখ। নীলুফা বেগম ব্যস্ত হয়ে পড়ে কাব্যকে দেখে, কি খাবে না খাবে জানার চেষ্টা করে, কিন্তু কাব্যের সেদিকে খেয়াল নেই। সে মূলত নীরুকে দেখতে চায়। তোর বোন কোথায় রে রুহি? নিরাপু তো ঘরেই নেই। রুহির কথায় নীলুফা বেগম চেতে গেলেন। এই মেয়েটা আবার বের হয়েছে, স্কুল থেকে এসেই শুরু করে দেয়। এই বৃষ্টি মাথায় বের হয়েছে, আসুক আজ বাড়িতে। রাগে গজগজ করতে করতে বলে কথাগুলো। কাব্য শুনে সে কথা, বোঝে নীরু ঘরে নেই। হতাশ ভঙ্গিতে রুহিকে আবার জিজ্ঞেস করে, তোর বোন কোথায় যেতে পারে? রুহি বিজ্ঞদের মতো গালে একটা আঙ্গুল দিয়ে ভাবতে থাকে, তারপর বলে, নিশ্চয়ই আম কুড়োতে গেছে। কাব্যের চোয়াল শক্ত হয়, অকারণে রাগ ফুটে ওঠে মুখে, উঠে দাঁড়ায়। ঝিরিঝিরি বৃষ্টি তখনও আছে। কাব্য কি মনে করে এগিয়ে যায় পুকুর ঘাটের দিকে। পুকুর ঘাটে হেঁটে এসে হঠাৎ থমকে দাঁড়ায় সে। ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে আছে নীরু, লাল শাড়ি গায়ে, বৃষ্টিতে ভিজে পুরো শরীর স্নিগ্ধ হয়ে উঠেছে। সদ্য ফোটা ফুল মনে হচ্ছে। তার এক হাতে ধরা কৃষ্ণচূড়ার কয়েকটা লাল ফুল, আর শাড়ির আঁচলে গোটানো কিছু কাঁচা আম। ভেজা চুল গাল বেয়ে নামছে, কপালে জমে থাকা জলের ফোঁটা যেন আলাদা একটা আলো ছড়াচ্ছিল। কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ সরাতে পারছিল না। কিন্তু হঠাৎ কাব্যের রাগ জাগে। ভেজা শাড়িতে তার নারী অপয়াব বোঝা যাচ্ছে। সে ধমকে ওঠে। তখন এক মায়াবী চাহনি নিক্ষেপ করে কাব্যর দিকে। কাব্য কিছুটা থমকে যায়। সেই চাহনিতে যেন সব রাগ ধুয়ে গিয়ে মিলিয়ে গেল। শুধু কৌতূহল আর অদ্ভুত আকর্ষণ বাকি থাকে। নীরু সেই ছোট্ট কিন্তু শক্তিশালী তাকানো কাব্যের মনে এক অচেনা গরম অনুভূতি জাগিয়ে দেয়। সেদিন প্রথমবার সে বুঝেছিল কাউকে মনে রাখার জন্য বেশি কিছু লাগে না। কখনো কখনো একটা দৃশ্য যথেষ্ট হয়ে যায় আজীবন মনে গেঁথে থাকার জন্য। ভাবনা থেকে ফিরে আসে কাব্য। নীরু থেকে চোখ ফিরিয়ে উঠে যায়। ফ্রেশ হয়ে সিঁড়ির দিকে যায় কাব্য, কিন্তু সিঁড়ির সামনে কোমরে 2 হাত দিয়ে রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে কুহু। কুহুর এমন প্রতিক্রিয়ার কারণ জানা নেই কাব্যের। সকাল সকাল এইভাবে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর, নিচে নামবো। তুমি এটা একদম ঠিক করনি ভাইয়া। কি ঠিক করে নে? তোমার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, মেহেদি, হলুদ, বিয়ে, বৌভাত, তার কিছুই হলো না। মন খারাপ করে কথাটা বলে ওঠে কুহু। বোনের মাথায় একটা আলতো করে চাটি মেরে বলে কাব্য, আমার বিয়ের স্বপ্ন বাদ দিয়ে নিজের বিয়ের স্বপ্ন দেখ। তোকে আগামী মাসে দাঁড়াবো। কথা বলেই নিচে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে কাব্য। সেখানে আগে থেকে কবির, রফিকুল আর নিয়াজ বসা। নীলুফা আর রূপালী কিচেনে, রুশান বাবার কোলে। রুহি এখনো ওঠেনি। ভাইয়ের পিছু পিছু কুহু এসে বসে। কাব্যের দিকে এক পলক তাকিয়ে কবির মির্জা বলেন, তুমি যেমন চেয়েছো আমরা তাই করেছি, এবার তোমাকে আমাদের কথা শুনতে হবে। কাব্য সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, কে? তোমার আর নীরুর বিয়ে তো হয়ে গেছে, তাই আমরা সকলে চাইছি বড় একটা অনুষ্ঠান করে সবাইকে তা জানিয়ে দিতে। আশা করি এতে তোমার আপত্তি থাকবে না। কাব্য কিছুক্ষণ ভাবে, তারপর নীলুফা বেগমকে আসতে দেখে জিজ্ঞেস করে, তুমি কি জমে জম্মু?
ভাইজান আর নিরুর আব্বু যা বলে তাই। নীলুফার সম্মতি পেয়ে কাব্য আর না করে না। তারপর সবাই বসে পড়ে অনুষ্ঠানের সব কাজের লিস্ট করতে। ভ্যাবসা গরম লাগছে নীরুর। পিটপিট করে চোখ খুলে দেখে, সময় নেয় বোঝার জন্য সে কোথায় আছে। একটু পর মনে পড়ে কালকের কথা, তার বিয়ে হয়ে গেছে সে নিষ্ঠুর পুরুষের সাথে। তারপর কাল রাতে সে অনুভূতি, ইস, সারা রাত লজ্জায় সে ঘুমাতে পারেনি। ভোরের দিকে চোখটা লেগে এসেছিল। চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকায়, 10:30। আল্লাহ, তার কি হবে আজ? তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে নিল। ফ্রেশ হয়ে বাহিরে আসে। প্রচণ্ড খিদে পেয়েছে তার। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তখন প্রায় সবার খাওয়া শেষ। সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। আশ্চর্য, তাকে কেউ ডাকলোও না। নীরু এসে সবার সামনে সোফায় বসে পড়ে। হুট করে সবার চোখ এসে পড়ে তার উপর। এতে নীরু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। নীরুকে এভাবে ভয় পেতে দেখে সবাই হেসে ওঠে, শুধু কাব্য ছাড়া। নীরু কাব্যর দিকে এক পলক তাকিয়ে সামনে রাখা চানাচুরের প্লেটটা তার কোলে নিয়ে আসে। আরাম করে সোফায় বসে চানাচুর মুখে পুরে দিতে দিতে বলে, তোমরা আমার সাথে ঠিক করনি, এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। নীরুর এরূপ কথায় সবাই তার দিকে তাকায়, কিন্তু তার কথাকে কেউ পাত্তা না দিয়ে তাদের আলোচনা আবার কন্টিনিউ করে। নীরু হতাশ হয়। এ বাড়িতে তার কোনো দাম নেই। এক চোখ কানা করে কাব্যের দিকে তাকায়। এমা, কাব্য তো তার দিকেই তাকিয়ে আছে। নীরু বিষম খায়, কাশতে শুরু করে। রূপালী নীরুর দিকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কাব্যের দিকে পুনরায় তাকায় নীরু। কাব্যের ঠোঁটের কোনায় হাসি। কাব্যের হাসি দেখে নীরু কেমন লোলুপ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে, যেন সুযোগ পেলেই টুপ করে গিলে ফেলবে। কাব্য ভ্রু কোঁচকায়, নীরুর দিকে পূর্ণ দৃষ্টি দেয়। চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? নীরু হড়বড়িয়ে চোখ সরিয়ে নেয়। লজ্জা পায় সে। নীরুর কাণ্ড দেখে কাব্য ঠোঁটের কোণে হাসিটা প্রশস্ত হয়। পুনরায় কফিতে চুমুক বসায়। অনুষ্ঠান তাহলে আগামী সপ্তাহে বুধবারে করা হোক। নিয়াজের তো তার পরের সপ্তাহে ছুটি শেষ। আত্মীয় স্বজনও তো দাওয়াত দিতে হবে, একটু সময়ের প্রয়োজন। আপনার কোনো আপত্তি আছে বড় ভাইজান? আমার আবার কেন আপত্তি থাকবে? উত্তম প্রস্তাব। তোমার ইচ্ছে অনুযায়ী সব হবে। আপনার কি মত ভাবি? আপনারা যা ভালো বোঝেন। সবার কথার মাঝে কুহু এসে রোশানকে কোলে নেয়। তারপর নিয়াজের দিকে তাকিয়ে বলে, চাচু, প্রথম আমি গ্রামে এসেছি, চলো না, আমায় গ্রাম ঘুরে দেখাবে। কুহুর কথায় নিয়াজ মুচকি হাসে। তারপর বলে, অবশ্যই। নিয়াজের স্বীকারোক্তিতে নীরু আর রুহি লাফিয়ে ওঠে, বলে, আমরাও যাব। কুহু বলে ওঠে, একদম, তোরা না গেলে আমি একা একা কি করব? কি চাচু, নেবে না? নিয়াজ তিনজনের দিকে তাকিয়ে আবার কাব্যের দিকে তাকায়। কাব্য সব শুনছিল। নিয়াজের তাকানোতে চোখের ইশারায় হ্যাঁ বলে। নিয়াজ সহ বাকি সবাই তাদের দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি দেয়। তারা তো মহা খুশি। তাহলে ছোট আম্মু যাবে। কুহু আর নীরু একসাথে বলে ওঠে। রূপালী নিজের নাম শুনে নিয়াজের দিকে তাকায়। বিয়ে হয়েছে আজ 3 বছর তাদের। নিয়াজ ব্যাংকে জব করে বিধায় তেমন একটা সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে অভিমানও পোষে রূপালী, কিন্তু বলা হয়ে ওঠে না। তার মানে এই না যে নিয়াজ তার যত্ন নেয় না। স্বামী হিসেবে নিয়াজ সত্যি একজন ভালো মানুষ। সে বুঝে স্বামীর ব্যস্ততা। তারপর সবার দিকে তাকায়, আমতা আমতা করে বলে, আমি গিয়ে কি করব? তোমরা যাও। কিন্তু নীরু নাছোড়বান্দা, সে রূপালীকে ছাড়া যাবে না। সাথে যোগ দিয়েছে কুহু আর রুহিও। নীলুফা বেগম আলতো হাসে, তারপর বলে, যাবি না কেন? ওদের সাথে তুইও ঘুরে আয়, কোথাও তো আর যাওয়া হয় না। নীলুফা বেগমের কথার পিঠে কাব্য বলে ওঠে, আমরা সবাই যাব, গ্রাম ঘুরব, তারপর সন্ধ্যায় পুবের মাঠের হাটেও যাব। সো সবাই রেডি থেকো। চাচু, চলো আমার সাথে। কথাটা বলে কাব্য বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়। কাব্যের কথায় নীরু প্রচুর খুশি। এই জন্য এই লোকটাকে এত ভালো লাগে না জামাইটা। বিকেলে সবাই রেডি হয়ে বের হয় ঘুরতে। গ্রামটা আগের চেয়ে বেশ উন্নত হয়েছে। যেখানে আগে প্রচুর ফসলের জমি ছিল, সেখানে এখন কিছু কিছু ঘর উঠেছে। বিলের শাপলা, বট গাছের ছায়া, আঁকাবাঁকা মাটির রাস্তা। কুহু অনেক এনজয় করছে। মাঝে মাঝে দাঁড়িয়ে সবাই ছবিও তুলছে। কবির, রফিকুল আর নীলুফা বেগম সবার সামনে।
তারা তিনজন তাদের পুরনো দিনের কথা বলতে বলতে হাঁটছে। তাদের পেছনে নিয়াজ, রূপালী আর নিয়াজের কোলে ছোট্ট রোশান। হাঁটার সাথে সাথে গল্প করছে দুইজন। নিয়াজ কখনো শাড়ি ঠিক করে দিচ্ছে রূপালীর, কখনো চুল সরিয়ে দিচ্ছে গাল থেকে, কখনো স্ত্রী আর সন্তানকে একসাথে দাঁড় করিয়ে ছবি সেলফি তুলছেন। স্বামীর সাথে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো রূপালীর মন ছুঁয়ে যাচ্ছে। একটা সম্পর্ক সুন্দর করে ধরে রাখতে হলে দুজনেরই সমান আগ্রহ, এফোর্ট, যত্ন, ভালোবাসা, সম্মান দেওয়ার মানসিকতা থাকা উচিত। বীজ রোপণ করার পর যত্ন আর পরিচর্যাহীন ফেলে রেখে ফুল বা ফলের আশা করা নিহাতি বোকামি। সম্পর্কটা ঠিক তেমন। তুমি যদি একটা সম্পর্কে থেকে তা অবহেলায়, অযত্নে ফেলে রাখো, একটা সময় গাছের মতো সেও তোমাকে ছায়া, ফুল, ফল দেওয়া বন্ধ করে দিবে। পরিচর্যাহীন গাছটাও মারা যায়। আমরা তো কেবল মানুষ মাত্র। প্রকৃত মেয়েরা পুরুষের কাছে একটু যত্ন, সম্মান আর ভালোবাসা চায়, আর ব্যক্তিত্ববান পুরুষেরা চায় নারীর একাগ্রতা। যেমন রূপালী আর নিয়াজ। তাদের পেছনে হাঁটছে নীরু আর কাব্য। হাঁটছে বললে ভুল হবে, কাব্য হাঁটছে, নীরু তার গুটি গুটি পা দিয়ে তা অনুসরণ করছে। কাব্যর ফোন ভাইব্রেট হওয়ায় কাব্য থেমে যায়, আর নীরু এসে বাড়ি খায় কাব্যের পিঠে। কাব্য পেছনে তাকায়, দেখে নীরু নাক ঘষছে। তুই কি দেখে চলতে পারিস না? নীরু চুপ থাকে, কিছু বলে না। কাব্যর দিকে একটু তাকিয়ে সামনে হাঁটা ধরে। আশ্চর্য, এর আবার কি হয়েছে? অত কিছু না ভেবে কাব্য হাঁটতে শুরু করে। নীরু হাঁটছে, কিছুটা এগিয়ে হঠাৎ করে থেমে যায়। কাব্য ফোনে SMS দেখতে বিজি ছিল। নীরু যে দাঁড়িয়ে পড়েছে তা কাব্য খেয়াল করেনি। আর তারপর যা হওয়ার তাই হয়েছে। কাব্য এসে নীরুর সাথে ধাক্কা খায়। কাব্যর ধাক্কায় নীরু পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। তারপর কাট কাট চোখে কাব্যের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি দেখে চলতে পারেন না? কাব্যের ভ্রু কুঁচকে আসে। একটু আগে তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। বাহ, খুব ভালো সাহস তো আমার ফুলের। কাব্য চোখটা শীতল করে নীরুর কানের কাছে কিছুটা ঝুঁকে যায়। পকেটে 2 হাত গুজে হাঁচকি স্বরে বলে ওঠে, এত সুন্দর বউ সামনে থাকলে চোখ আর অন্যদিকে কিভাবে যাবে? চোখ তো শুধু এখন বউকে দেখতে চায়। নীরু রক্ষীপট কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। তার কাব্য ভাই বলছে এটা। নীরু অবাকের শিখর থেকে পড়ার আগেই কাব্য লো ভয়েসে গেয়ে ওঠে, চোখ শুধু খালি বউ বউ করে, বউ বউ করে, বউ বউ করে। গাইতে গাইতে পকেটে 2 হাত গুজে রেখেই নীরুকে পাশ কাটিয়ে সামনে চলে যায়। নীরু এখনো ওইখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। তার হার্ট কেমন করে যেন বিট করছে। হঠাৎ কুহু এসে নীরুকে ঝাঁকুনি দেয়। কি হয়েছে নীরু? এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? সবাই কত সামনে, দেখ। নীরুর হুঁশ ফিরে আশেপাশে তাকিয়ে দেখে কাব্য আর বাকিরা এগিয়ে গেছে। নীরু সামনে তাকিয়ে দেখে কুহু আর রুহি দাঁড়িয়ে, তাদের হাতে শাপলা ফুল। শাপলা কোথায় পেলি? বিল থেকে নিয়েছি আপু। তাই তো আমি আর কুহু আপু পিছিয়ে পড়েছিলাম। এই নে, তোর জন্য এনেছি। নীরুর দিকে একগুচ্ছ শাপলা ফুল তুলে ধরে রুহি। নীরু হাত বাড়িয়ে তা নিল। তারপর তিনজন একসাথে হাঁটা শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে এসছে। পশ্চিমের আকাশটা লালচে আর গোলাপি রং ধারণ করেছে। তার থেকে আভা ছড়াচ্ছে। সে আকাশের চিত্র কেউ কেউ ফোনে ক্যাপচার করছে, কেউ বা চক্ষু দিয়ে মনের ক্যানভাসে প্রতিছবি আঁকছে। হাঁটতে হাঁটতে সবাই এসে পৌঁছে গেছে পুবের মাঠের হাট বাজারে। সপ্তাহে একদিন এই হাট বসে, তাও আবার বৃহস্পতিবার। কিছুক্ষণ থাকার পর কবির, রফিকুল আর নীলুফা বেগম চলে গেছে। রূপালী চেয়েছিল তাদের সাথে যেতে, কিন্তু নীলুফা বেগমের আদেশে থেকে গেল বাকি সবার সাথে। এতে সে অখুশি নয়। নীলুফার প্রতি শ্রদ্ধায় মনটা কানায় কানায় পূর্ণ হলো। নীরু হাঁটছে, মাটির জিনিসপত্রের দোকান দেখে সেখানে যায়। পেছনে কাব্য, বাকিরা অন্যদিকে আছে। নীরু 2-1টা মাটির জিনিস পছন্দ করে। তার মধ্যে ছিল মাটির খোলা, যা দিয়ে চিতই পিঠা আর খোলা যা পিঠা বানানো হয়, মাটির একটা পাতিল, একটা ফুলদানি আর একটা মাটির ব্যাংক। কিন্তু নীরুর কাছে তো টাকা নেই, সে টাকা আনেনি। তাই ভাবলো চাচুকে বলবে এইগুলো নিয়ে দিতে। চাচুকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতে একটা কথা শুনে থমকে যায়। মাটির জিনিস নিচ্ছিস বুঝি ফুল? আমাদের সংসার সাজানোর জন্য? হাটে মানুষের আনাগোনা বাড়ছে। সপ্তাহে একদিন বলে হয়তো এত ভিড় জমে।
গ্রাম্য মানুষ হলেও এখানে পাওয়া যায় শৌখিনদের তালিকা। মানুষের কোলাহলে পরিবেশ আরো গরম হয়ে উঠেছে। তবে নীরু এখনো শীতল। সে শুধু একটা কথাই ভাবছে, আমাদের সংসার, কাব্য ভাইয়ার সাথে তার সুন্দর একটা মিষ্টি সংসার, ভালোবাসার সংসার, যা সে নিজ হাতে সাজাতে পারবে তার মনের মতো করে। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? নেবে না? কাব্যর কথায় নীরু সম্বিত ফিরে। নেব, তার আগে চাচুকে ডেকে আনি। কাব্য ভ্রু কুঁচকায়। কেন? চাচুকে কি দরকার? নীরু সংকোচ নিয়ে বলে, আসলে আমি টাকা আনিনি, চাচুকে বলবো। কাকে কি বলবি? নীরুর মুখের কথা কেড়ে নিয়ে বলে ওঠে কাব্য। চাচুকে বলবো নিয়ে দিতে। সন্দিহান চোখে তাকায় নীরুর দিকে। আজকে নীরু একটা মেরুন রঙের চুড়িদার পরেছে, হাতে কিছু সংখ্যক কাচের চুড়ি, নিতম্ব ছাড়ানো চুলগুলো বেনি করে রেখেছে, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ বাম। ওড়নাটা মাথার উপর শোভা পাচ্ছে। কাব্যের চোখে হয়তো এর চেয়ে সুন্দর কিছু নেই। সে তো সেই বিকাল থেকে তার ফুলের রূপে মুগ্ধ হচ্ছে। তোর বর কি বেকার, নাকি তো টাকা পয়সা নেই? নীরু অদ্ভুত চাহনি নিক্ষেপ করে কাব্যের দিকে। আমি কখন বললাম এসব? কাব্য উত্তর দিল না, দু কদম আগে বাড়িয়ে বলে ওঠে, আঙ্কেল, ওর যেগুলো পছন্দ হয়েছে সবগুলো প্যাকেট করুন। নীরু কিছুই বলল না, নীরব দর্শক সে। জিনিসগুলো হাতে নিয়ে কাব্য বিল মিটিয়ে দেয়। তারপর নীরু হাত ধরে হাঁটা শুরু করে। যেটা তোর সেখানে অধিকার খাটিয়ে কেড়ে নেবে। এমনিতে ছেড়ে রাখলে অন্য কিছু অধিকার হস্তক্ষেপ করবে। নিজের অধিকার সবসময় বজায় রাখবে। কাব্য এখনো হাঁটছে নীরুর হাত ধরে। কদম থামে কুহু আর রুহির কাছে এসে। কুহু চুড়ি দেখছিল। কাব্যকে দেখে বলে ওঠে, ভাইয়া আমি এগুলো নেব। হাত ভর্তি চুড়ি কুহুর। কাব্য হাসে হয়তো, তবে খুবই সূক্ষ্ম। তুনে টাকা এনেছিস তো? কাব্যের কথায় নীরু আর কুহু তার দিকে তাকায়। কুহু আত্মবিশ্বাসী হয়ে বলে ওঠে, আমার ভাই থাকতে আমার টাকা আনতে হবে কেন? তুমি দিবা। শখ কত, যা তোর বরকে বল। তোর বরের কি টাকা কম পড়ছে? ভাইয়ের পচানোতে কুহু পাত্তা দিল না। প্রায়শই এই বলে খোঁচা দেয় কাব্য। একসাথে থাকলেও দুটা ঝগড়া করে। যাও, লাগবে না, আমি চাচুকে বলছি। কাব্য হতাশ হয়। বউ বোন দুজনেই সেম। রুহি চল, আমি তোকে কিনে দিব তোর যা যা লাগে। রুহি খুশি হয়ে যায়। কাব্যের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। কুহু এসে নীরুর পাশে দাঁড়ায়। চলো নীরু। উপস, ভাবি। নীরু লজ্জা পায় কুহুর ডাকে। তুই আমার নাম ধরে রাখবি? কি বলিস? তুই আমার একমাত্র বড় ভাইয়ের একমাত্র বউ, তোকে নাম ধরে কেন রাখবো? ভাবি ভাবি ভাবি। এই আসতে। নীরুকে লজ্জা পেতে দেখে কুহু হু হু করে হেসে ওঠে। রাত ভারী হচ্ছে, তাই সবাই চলে যাওয়ার কথা ভাবে। সে অনুযায়ী একটা টেম্পো ঠিক করে। তারপর সবাই সেটায় চড়ে বসে। নীরুর হাতে এখনো সেই শাপলা ফুলের গুচ্ছ। কিছুটা মূর্ছা গেছে। কুহু আর রুহি তো সেই কবেই ফেলে দিয়েছিল। সবাই যে যার মতো কথা বলতে ব্যস্ত। নীরু আর কাব্য বসেছে পাশাপাশি, নীরুর সাথে কুহু। অপর সাইডে সিটে রুহি, রূপালী আর নিয়াজ বসা। রোশান ঘুমিয়ে গেছে। সবার চোখের আড়ালে কাব্য তার শক্তপোক্ত হাত দিয়ে নীরুর হাতটা ধরে। খসখসে হাতের মাঝে নীরুর ছোট্ট তুলতুলে নরম হাত, যেন একটু জোরে ধরলে ভেঙেই যাবে। নীরু থমকায়। বুকের ভেতর সেই যান্ত্রিক শব্দগুলো বাজতে শুরু করেছে। এই যেন স্বপ্ন, ভালোবাসার মানুষটার হাতে তার হাত, সুখকর অনুভূতি। নীরু কাব্যের দিকে তাকায়। কাব্য তখন মোবাইল দেখতে ব্যস্ত। সে যে নীরুর হাত ধরেছে তার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। নীরুর ভালো লাগছে, ভীষণ ভালো। আলতো করে মাথাটা এলিয়ে দেয় পেছনের দিকে, একটু ঠেক দিয়ে বসার জন্য। পেছনে মাথা ঠাকার আগেই কাব্য নীরুকে এক হাতে পাশে টেনে নিয়ে মাথাটা তার বুকে রাখে। নীরু হকচকিয়ে যায়। উঠতে গেলে কাব্য নীরুর মাথা চেপে ধরে। চুপ, নো সাউন্ড। আলতো করে নীরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কাব্য। নীরুর মন পাখিরা পাখা মেলতে শুরু করে। কাব্যের এই ছোট ছোট কেয়ারগুলো নীরুর মনে নতুন করে অনুভূতি জন্ম দিচ্ছে। সে আবারও প্রেমে পড়ছে কাব্য নামক স্বামীর ওপর। বাড়ি ফিরেছে সবাই। রফিকুল আর নীলুফা বেগম ফিরে গেছেন মির্জা বাড়িতে। রূপালী আর নিয়াজও যেত, তবে রাত বেশি হয়ে গেছে দেখে কৃষ্ণচূড়া মঞ্জিলেই থেকে গেল। সকালেই চলে যাবে। নীরু রুমে ঢুকে ক্লান্ত সে।
গাড়িতে ঘুম ঘুরঘুর করছিল তার চোখে, কিন্তু সেই অনুভূতি অনুভব করার জন্য ঘুমকে তখনকার মতো বাই বাই বলেছিল, কিন্তু এখন আর পারছে না। অনেকটা হাঁটার কারণে পায়েও ব্যথা করছে। কোনো রকম বিছানায় গিয়ে ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়ে। বাহির থেকে খাবার খেয়ে এসেছে সবাই, তাই আর কারো খিদে নেই। কাব্য নিজের জন্য 1 কাপ কফি নিয়ে উপরে রুমে আসে। দরজা খুলে ভেতরে আসতেই বিছানায় চোখ যেতেই দেখতে পায় নিরু হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। গায়ে এখন বিকেলের জামাটায়। কাব্য উপোস করে শ্বাস ফেলে। বাচ্চা মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। কাব্য নিরুর কাছে গিয়ে পাশে বসে, আলতো হাতে নিরুর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। আস্তে আস্তে ডাকে, নিরু ওঠ, ফ্রেশ হয়ে নে, চেঞ্জ করে তারপর ঘুমা। হ্যাঁ নিরু, হ্যাঁ ফুল। নিরু নিভু নিভু করে চোখ খুলে। কাব্যের মুখটা অস্পষ্ট, ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, ঘুমোতে দাও কাব্য ভাইয়া, পায়ে অনেক ব্যথা। কথাটা বলেই নিরু আবার ঘুমের দেশে পাড়ি দেয়। কাব্য উঠে দাঁড়ায়, ড্রয়ার থেকে মলম বের করে নিরুর দিকে এগিয়ে দেয়। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আনমনে এগিয়ে যাচ্ছে নিরু। দৃষ্টি তার দূরের ওই চাঁদের দিকে। পূর্ণ চাঁদ, আজ হয়তো পূর্ণিমা, জানা নেই নিরুর। আশেপাশের বাড়িগুলোতে কৃত্রিম আলো জ্বলছে, তবে বাহিরেটা জ্যোৎস্নাতে ভরা। তবে সে জ্যোৎস্নার আলো নিরুর মন পর্যন্ত পৌঁছাতে পারেনি। নিরুর মনে ভিড় করেছে নিকষ কালো আধার। কাব্য ঢাকা গিয়েছে আজ 3 দিন। সেদিন সকালে সবার সাথে নিরুকেও মির্জাবাড়িতে পাঠিয়ে দেয় কাব্য। তারপর সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। জরুরি একটা কেস নিয়ে নাকি আপডেট এসছে, তাই যেতেই হবে। বলেছে 4 দিন পর ফিরবে। কেসটা নিয়ে কাব্যকে অনেক উৎফুল্ল দেখা গিয়েছে, যেন বহুদিনের বহু বছরের অপেক্ষার সমাপ্তি। এই 3 দিনে কাব্যের সাথে নিরু যোগাযোগ হয়নি, কাব্যও কল দেয়নি, আর নিরুও সাহস জোগাতে পারেনি। সে কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে নিরু। রেলিং ঘেঁষে ছাদের উপর বসে পড়ে নিরু। এখান থেকে পুকুর পাড়ে কৃষ্ণচূড়া গাছটাও দেখা যায়। দিনের আলোতে যে ফুল শোভাবর্ধন করে, রাতের অন্ধকারে তা কেমন অদ্ভুত দেখায়, যার ব্যাখ্যা নিরুর কাছে নেই। তবে জিজ্ঞেস করবে কাব্যকে একদিন, সে তো মস্ত বড় উকিল, তিনি নিশ্চয়ই জানবে। নিরু আনমনে হাঁটে। হুট করে কত কিছু হয়ে গেল এই 1 সপ্তাহে। তার নামের পাশে যুক্ত হলো বিবাহিত শব্দটা। এতে নিরু খুশি, ভীষণ খুশি। তার প্রিয় শ্যামপুরুষ শুধুমাত্র তার। এই ভাবনা মনে আসতে সুখ সুখ অনুভূতি হয়। এখানে কি করিস নিরু? নিরু ঘাড় ফিরিয়ে দেখে কুহু দাঁড়িয়ে। কিছু না, এমনি। কুহু এসে নিরুর পাশে বসে। এমনি নাকি ভাইয়াকে মিস করছিস? নিরু কুহুর দিকে তাকায়। কুহু ঠোঁটে দুষ্টু হাসি। তোর ভাইকে আমি মিস করতে যাব কেন? সে কোন দেশের মহারাজা? নিরুর অভিমানী কথা শুনে কুহু হাসে। কোনো দেশের মহারাজা না হলেও হাজারো নারীর মনের রাজা। ঢং। বুঝি বুঝি, কারো হিংসা হচ্ছে। মোটেও কথাটা পুরো সম্পূর্ণ করতে পারেনি নিরু, তার আগে কারো কণ্ঠ শুনতে পায়। ফোন দিতে তোর কতক্ষণ লাগে কুহু? কাব্য ভাই। হ্যাঁ, এটা তো কাব্য ভাইয়ার কণ্ঠ, কিন্তু উনি কিভাবে? নিরুর ভাবনার মাঝে কুহু নিরুর হাতে ফোন ধরিয়ে দেয়। ভাইয়া নে কথা বল, আমি ওই পাশে আছি। কথাটা বলে কুহু ছাদের আরেক দিকে চলে যায়। হ্যালো নিরু। নিরু কাঁপা কাঁপা হাতে ফোনটা কানের পাশে নেয়। তখনই কাব্যের ডাক ভেসে আসে। একে একে এত রাতে ছাদে কি করছিস নিরু? নিরু চুপ এখনো। 3 দিন পরে এই কণ্ঠ শুনছে নিরু। কণ্ঠনালী কেউ যেন চেপে ধরে রেখেছে, স্বর বের হচ্ছে না। ফুল। নিরু থমকায়। হৃদস্পন্দন বাড়ে তার। কি আছে এই ডাকে? জি। কাব্য মুচকি হাসে। কেমন আছিস? ভালো, আপনি? ভালো আছি। খেয়েছিস রাতে? না। কেন? এমনি। এমনি কেন? জানি না।
কাব্যের রাগ হয়। তা করবি কেন? পারিস তো সারাদিন ব্যাঙের মতো লাফাতে। যা, খাবার খেয়ে ঘুমা। ফট করে কলটা কেটে দেয় কাব্য। নিরু কল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন কেন? পরপরই চোখ ভরে উঠতে চায় নোনা পানিতে। তখনই ফোনে টুং করে একটা আওয়াজ হয়। নিরু স্ক্রিনের দিকে তাকায়, ওপেন করে দেখে জ্যোৎস্নাময় এমন একটা রাত আমাদের হোক ফুল। ফুলের কোলে মাথা রেখে আমি জ্যোৎস্না বিলাস করব। খাবার খেয়ে ঘুমাবি আমার অভিমানী ফুল। নিরু স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এখনো। শতবার পড়ে ফেলেছে হয়তো। কাব্য ফোনটা সাইডে রেখে দেয়। গত দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে ছিল সে। সেই দিন রাতের পর আর তার প্রিয়সীর সাথে কথা বলা হয়নি। সেদিন রাতের কথা মনে করে কাব্য হাসে। মলম নিয়ে কাব্য নিরুর পায়ের কাছে বসে। সালোয়ারটা পা থেকে একটু উপরে ওঠাতে চায়, কিন্তু পারে না। চুড়িদার জামাগুলো সালোয়ার এমনই হয়। কাব্য বিরক্ত হয়, মেজাজ খিটখিট করে ওঠে। বসা থেকে আবার উঠে দাঁড়ায়। ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলে ছোট্ট একটা কাঁচি হাতে নেয়। তারপর পুনরায় গিয়ে বসে নিরুর পায়ের কাছে। একটু একটু করে সালোয়ারের চিপা অংশটা কাটতে শুরু করে। সালোয়ারের দুটো হাতায় আড়াআড়িভাবে পর্যাপ্ত পরিমাণ কেটে ক্ষান্ত হয় কাব্য। তারপর হাতে একটু মলম নিয়ে নিরুর পায়ে মাসাজ করতে শুরু করে। প্রথমে একটু ঠান্ডা এবং পরবর্তীতে গরম অনুভব হতেই নিরুর ঘুম হালকা হয়, তবে ভাঙে না। ব্যথার জায়গায় আরাম লাগছে এখন। আবেশে আবার ঘুমে তলিয়ে যায়। কাব্য হাসে। মলম লাগানো শেষে কাব্য নিরুর পাশে এসে শুয়ে পড়ে। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ নিরুকে দেখে, তারপর গভীর নিদ্রায় চলে যায়। প্রায় ভোরের দিকে কারো ফ্যাস ফ্যাস কান্নার শব্দে ঘুম ভেঙে যায় কাব্যের। উঠে দেখে নিরু কাঁদছে। জিজ্ঞেস করার পর উত্তর দেয় ভূত বা জিনে তার সালোয়ার কেটে ফেলেছে। প্রথম দিন থেকে বলছে এ বাড়িতে ভূত আছে। নিরুর কথায় কাব্য হাসে। চুপচাপ ঘুমা, নাহলে ভূতকে বলবো তোকে নিয়ে যেতে। আপনি ভূতের সাথে কথা বলেন? বাড়ি আমার, তাহলে বাড়ির ভূতগুলো তো আমারই হবে। আমার পোষা ভূতের সাথে আমি কথা বলতে পারি। এবার কাঁদো কাঁদো হয়ে নিরু জিজ্ঞেস করে আপনি ভূত পোষেন? কাব্য হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নিজের হাসি চেপে রেখে মুখে গাম্ভীর্য এনে নিরুর উদ্দেশ্যে বলে ওঠে, এখন যদি না ঘুমাস তাহলে কিন্তু আমি ভূতগুলোকে আসতে বলবো। কাব্যের কথায় নিরু ভয় পেয়ে যায়। এই জীবনে সে 3 জিনিস প্রচণ্ড ভয় পায়, গরু, ভূত আর কাব্যকে। তারপর কোনো কথা না বলে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ে। কাব্য আবার হাসে। কি সুন্দর সেই হাসি। কথা শেষ? কুহুর কথা শুনে নিরু মাথা দোলায়। কুহু নিরুর পাশে এসে বসে আবার। অল্প স্বল্প গল্প করতে করতে অনেকটা সময় কেটে যায়। তুই আমায় ভালোবাসিস কুহু? কুহু নিরুর দিকে তাকায়। ঠোঁটের কোণে একটা হাসি রেখে বলে ওঠে, সে ভাইয়ার বন্ধু, তার নাম অর্ণব চৌধুরী। তাকে দেখেছিলাম আমি ভাইয়ার জন্মদিনের দিন। তারপর প্রায়শই ভাইয়ার সাথে বাসায় আসতো। আমি তাকে লুকিয়ে চুকিয়ে দেখতাম, তার সাথে কথা বলার বাহানা খুঁজতাম। এভাবেই প্রায় 3 বছর কেটে গেছে। একদিন সাহস চুকিয়ে আমি তাকে প্রপোজ করেই ফেলি। তারপর? উৎসুক হয়ে নিরু জিজ্ঞেস করে, তারপর আর কি, যা হওয়ার তাই হয়। অর্ণব ভাইয়া সেদিন আমাকে হেরিয়ে চলেই যায়। আজ প্রায় 1.5 বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। বাড়িতেও আসে না, ভাইয়ের সাথেও আর কখনো দেখিনি। মাথা নিচু করে কথাটা বলে ওঠে কুহু। আমার কি মনে হয় জানিস নিরু, উনি আমার জন্যই এমন করেছেন। হয়তো ভাইয়ের সাথে তার বন্ধুত্বটা আর নেই। এই কথা মনে হলে আমার খুব কষ্ট লাগে। নিরু কুহুর কাঁধে হাত রাখে। কাঁদিস না কুহু, এতে তোর কোনো দোষ নেই। ভালোবাসা কোনো অপরাধ নয়। এসব নিয়ে একদম চিন্তা করবি না, ঠিক আছে? আমাদের কুহুকে হাসিতেই মানায়। কুহু নিরুর দিকে তাকিয়ে আলতো হাসে। তারপর নিরুকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরু বুঝে এই পরিস্থিতি। ভালোবাসার মানুষকে না পাওয়া যন্ত্রণা, কষ্ট, মনের মাঝের হাহাকার। নিরু আলতো করে কুহুর মাথায় হাত বোলায়। তুমি আমাকে রিজেক্ট করে ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করেছো কাব্য? ইউ নো না, আই লাভ ইউ সো মাচ। নৌসিনের কথার কোনো প্রতিউত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না কাব্য। কোর্টের কাজ শেষ হয়েছে আজ, তাই এখনই গ্রামে ফিরে যাওয়ার জন্য মনস্থির করেছিল। তার মাঝে নৌসিনের আগমন। নৌসিন হলো কবির মির্জার বন্ধুর মেয়ে। সারাক্ষণই কাব্যের পেছনে পড়ে থাকে, তবে কাব্য তাকে পাত্তাই দেয় না। কি আছে ওই মেয়েটার মাঝে?
নৌসিনের কথায় কাব্যের কদম থেমে যায়, শরীর সহ ঘুরে নৌসিনের দিকে তাকায়। তীক্ষ্ণ আর অদ্ভুত সেই চাহনি, সেই চাহনিতে কেমন তাচ্ছিল মেশা। তবে এবারও নৌসিনের কথার কোনো উত্তর দেয়নি। গ্রামে যাবে আমার সাথে? কাব্যের হঠাৎ এই প্রস্তাবে খুশি হয়ে যায় নৌসিন। শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই বলছো? অবশ্যই। এমনিতেই 3 দিন পরে আঙ্কেলও যাবে, সো তুমি আমার সাথে আজ চলো, গ্রামটা ঘুরে দেখাবো তোমাকে। নৌসিন খুশিতে আটখানা হয়ে যায়। কাব্য কখনো তাকে কোথাও নিয়ে যেতে চায়নি, আজ যখন বলেছে নৌসিন তা মিস করতে চায় না। সে কোনো ভাবনা চিন্তা ছাড়াই রাজি হয়ে যায়। কাব্য জানতো নৌসিন রাজি হয়ে যাবে, তাই তো আগবারই এই প্রস্তাব। বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কাব্য, ঠোঁটের কোণে তার রহস্যময় এক পেশে হাসি। নীরু সকাল থেকে মির্জা বাড়ির দরজায় চক্কর কাটছে। আজ কাব্য ভাইয়া আসবে বলেছে। আজই তো 4 দিন। আজ আসবে তো নাকি কাল? চিন্তা করছে আর হাঁটছে। নীরুকে এইভাবে পায়চারি করতে দেখে কুহু এগিয়ে যায়। ভাবি, কে কে? নীরু হকচকিয়ে যায়। আরে আমি কুহু, এত ভয় পেলে কেন? তুই এভাবে কানে কাছে এসে ষাঁড়ের মতো চিল্লালে ভয় পাবো না আমি? আর একটু হলেই তো অক্কা চলে যেতাম আমি। আরে যাবি না, এত টেনশন নিস না। বাইটা রাস্তা, বারবার মেইন ডোরের দিকে তাকাচ্ছিস। কি ব্যাপার? কুহুর কথা শেষ হতে না হতেই বাহির থেকে গাড়ির হর্ন বেজে ওঠে। তা শুনতে পেয়ে কুহু নীরুকে বাহু দিয়ে হালকা গুঁতো দিয়ে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। কুহুকে মুচকি মুচকি হাসতে দেখে লজ্জা পায় নীরু। কুহুকে পাল্টা কিছু বলতে যাবে তখনই বাড়িতে প্রবেশ করে কাব্য। কাব্যকে দেখে কুহু গিয়ে ভাইয়া বলে জড়িয়ে ধরে। কুহুর আওয়াজে সবাই বের হয়ে আসে। নীরুর মুখে মিষ্টি একটা হাসি, তবে সেই হাসি আর বেশিক্ষণ রইল না। যখন দেখলো কাব্যের পেছনে মডার্ন পোশাকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লং টপ আর জিন্স পরা, গলায় একটা শিফনের স্কার্ফ জাতীয় কিছু, গায়ের রং ফর্সা। মেয়েটাকে এ পোশাকে মানিয়েছে ভালো, কিন্তু কে এ মেয়ে? নীরুর ভাবনার মাঝে কুহু গিয়ে নৌসিনকে জড়িয়ে ধরে। কেমন আছো আপু? এই তো ভালো, তুমি? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে কুহু। নীরু আর বাকিরা নীরব দর্শক হয়ে দেখছে সব। মেয়েটাকে কাব্য? কথাটা বলে ওঠেন কবির মির্জা। সবার উৎসুক চোখ দেখে কাব্য বলে ওঠে, গ্রাম ঘুরতে এসছে, অনুষ্ঠান পর্যন্ত এখানেই থাকবে। কাব্যের কথা নীরুর কান অবধি যায়, তবে স্বাভাবিকভাবেই। কিন্তু কুহুর কথায় মনে এক অজানা ভয় জেগে ওঠে। নৌসিন আপু এমনিতে অনেক ভালো, তবে ভাইয়ার প্রতি প্রচুর দুর্বল। ভাইয়ার বিয়ে হয়েছে শুনে অনেক কান্না করেছে। আমার কি মনে হয় জানিস, নৌসিন আপু তোকে দেখার জন্য গ্রামে এসেছে। আপুর থেকে সাবধানে থাকিস। নৌসিন সবার সাথে পরিচিত হয়। এরই মাঝে কাব্য নীরুর হাত ধরে বলে ওঠে। চলো। নীরু পলক্ষীন কাব্যের দিকে চেয়ে আছে। কোথায় যাব? তোর বাড়িতে। বিয়ের পরেও বাবের বাড়িতে থাকবে নাকি? নীরুকে কথা বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায়। আমার জন্য 1 গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে নিয়ে আয়। ক্লান্ত শরীরটা ড্রয়িং রুমের সোফায় এলিয়ে দিতে দিতে কথাটা বলে ওঠে কাব্য। কাব্যর ক্লান্ত মুখের দিকে চেয়ে নীরু তাড়াতাড়ি কিচেনে চলে যায়। তারপর ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত এনে কাব্যকে দেয়। কাব্য এক মুহূর্ত সময় ব্যয় না করেই তা পান করতে শুরু করে। পুরো শরবতটুকু শেষ করে নীরুর হাতে গ্লাসটা ধরিয়ে দেয়। আর খাবেন? না। নীরু খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে চলে যায়। নীরু যাওয়ার পানে কাব্য তাকিয়ে মৃদু হেসে ওঠে। বিছানা ঝাড়ু দিচ্ছে নীরু, বালিশগুলো ঠিক করে রেখে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে কাব্য এসে পাশের বালিশে শুয়ে পড়ে। নীরু এক চোখ খুলে কাব্যের দিকে তাকায়। উদ্দেশ্য কাব্য কি করছে দেখা। কানা চোখে তাকিয়ে সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলে, কারণ কাব্য তার দিকেই তাকিয়েছিল। কাব্য মুচকি হাসে। নীরুর কাছে এগিয়ে যায় কাব্য, মাথাটা নিচু করে নীরুর কানে লো ভয়েসে বলে, দেখার হলে এমনিতেই দেখ, এত লোকচুরের কি আছে? আমি ওর হাজবেন্ড নাও, সো যেভাবে খুশি সেভাবে দেখতে পারিস। কথাটা বলেই নীরুর কানে ঠোঁট ছুঁয়ে দেয়। নীরুর ছোট্ট কায়া কেঁপে ওঠে, লজ্জায় চোখ মেলতে পারছে না। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি। কাব্য নীরুর কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে শব্দ করে চুমু খায়। নীরু চোখ মেলে তাকায় কাব্যের দিকে। কাব্যের নরম চোখে তাকিয়ে আছে নীরুর দিকে। দুজনের চোখাচোখি হয়, তবে কেউ এ চোখ সরিয়ে নেয় না। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরের দিকে। নীরু চাহনি আবেগে ভরা।
কাব্য নিরুর চাহনি দেখে হাসে। সে হাসির কোনো চিহ্ন নেই। পরপরই দুহাত দিয়ে নিরুকে নিজের বুকে টেনে নেয়, মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলে ওঠে। ঘুমা। কাব্যের বুকে জায়গা পেয়ে নিরু খুশি হয়ে যায়। তার চোখ মুখ ঝলমল করে ওঠে, যেন চাঁদের আলোয় ভেজা কোনো ফুল। নিরু মৃদু হেসে মনে মনে বলে ওঠে, জানেন কাব্য, আপনার বুকটাই আমার সবচেয়ে নিরাপদ জায়গা মনে হচ্ছে। এই বুকে আমি আজীবন মাথা রাখতে চাই, মরণ পর্যন্ত। নিরু কাব্যের জন্য কফি নিয়ে উপরে যাচ্ছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। কফিটা ডাইনিংয়ে রেখে নিরু দরজা খুলতে যায়। দরজা খুলে সামনে কুহুকে দেখে খুশি হয়ে যায় নিরু। তখনই নৌসিন আর কবির মির্জা কুহুর পাশে এসে দাঁড়ায়। নিরু জায়গা করে দেয় সবাইকে। তারা তিনজন ভেতরে ঢোকে। নিরু, আমার কফি কই? উস্কো খুস্কো চুল, ফোলা গাল, গায়ের পোশাকের ভাগ কোচকানো, দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে। মুখ ধোয়ার কারণে সামনের চুলগুলো ভিজে কপালে লেপ্টে আছে। ধপাধপ সিঁড়ি ডিঙিয়ে নিচে নামে কাব্য। ড্রয়িং রুমে সবাইকে দেখে বলে, গুড মর্নিং। সবাই তাকে গুড মর্নিং জানায়। নিরু এরই মাঝে সবার জন্য কফি আর হালকা নাস্তা নিয়ে হাজির। কবির মির্জা নিরুর মাথায় হাত বুলিয়ে দেন। লক্ষ্মী মেয়ে আমার। নিরু হাসে। নৌসিন কিছুই বলছে না, সে বসে বসে দেখছে সব। আপু, তোমার কফি। নৌসিন তাকায় নিরুর দিকে। কি মায়াবী এক মুখ, চোখে মুখে মায়া উপচে পড়ছে। হয়তো এজন্য কাব্য না আর ভাবতে পারছে না। এতটা বছর ধরে সে কাব্যকে ভালোবেসে গেল, কিন্তু কাব্য বুঝেও না বোঝার ভান ধরেছিল। খারাপ লাগে নৌসিনের। নৌসিন সেই কফি নেয় না। রাগ আসছে নিরুর ওপর। নিরু নিশ্চুপ ওখান থেকে সরে গিয়ে কুহুর পাশে বসে। কাব্যপূর্ণ দৃষ্টিতে দেখলো সব। সবাই রেডি হয়ে নাও, সবাইকে নিয়ে শপিংয়ে যাব। সবার কেনাকাটা বাকি আছে। আমি মেজ আম্মুকে কল করে জানিয়ে দিয়েছি, ওনারা পৌঁছে যাবেন। কাব্যের কথায় কুহু খুশি হয়ে যায়। ভাইয়া, আমরা তো রেডি আছি, ভাবিকে বলো রেডি হয়ে আসতে। কুহুর ডাক শুনে কাব্য বেশ মজা পায়। নিরু কাব্যের দিকে তাকায়, দেখে কাব্য তাকিয়ে আছে। আমি রেডি হয়ে আসি। নিরু লজ্জা পেয়ে চলে যেতে নাই। কাব্য তখন নিরুর দিকে তাকিয়ে এক চিলতে হাসি হাসে, তারপর নিজে অনুসরণ করে নিরুকে। কাব্যের চলে যাওয়ার পানি নরসিন তাকিয়ে। তার কি খারাপ লাগছে না? লাগছে তো। মনে মনে ফুঁসে ওঠে কিছুটা। ভাবি ডাক শুনে এত লজ্জা পাচ্ছিস কেন? নিরু কাবার থেকে জামা নিচ্ছিল। এখানে বেশ কয়েকটা জামা আছে, কাব্য বলেছিল এগুলো তার জন্য। নিরু সেদিন খুশি হয়েছিল। কাব্যের এহেন কথায় নিরু কাবার থেকে সরাসরি কাব্যের দিকে তাকায়। কাব্যের চোখে দুষ্টমির রেখা। নিরু কাব্যের চোখ এড়িয়ে চলে যেতে চায়, কিন্তু গাল লাল হয়ে ওঠে। কাব্য আবার দুষ্টু হেসে বলে, ভাবি মানে তো কাব্যের নিজের মানুষ, তাই না? এবার নিরু আর কিছু বলতে না পেরে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে হৃদস্পন্দন বেড়ে যায়। কাব্য চুপচাপ নিরুর পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলে, যদি ভাবি ডাকিয়ে লজ্জা পাস, তাহলে আমাকে সামলাবি কিভাবে? কথাটা শুনে নিরু আরো লজ্জায় মাথা নিচু করে। গাল লাল হয়ে গেছে, হাতের আঙ্গুল নিয়ে খেলা করতে থাকে। সে আস্তে বলে, সবসময় আপনি এমন মজা কেন করেন? কাব্য কাছে এসে ধীরে ধীরে নিরুর মুখটা তুলে দেয়। কারণ লজ্জা পেলে তোকে সবচেয়ে সুন্দর দেখায়। নিরু চোখ ফিরিয়ে নিতে চাইলেও পারল না। বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। নিরুর অস্থিরতা অস্বস্তি দেখে কাব্য বলে, যা রেডি হয়ে আয়, সবাই ওয়েট করছে। নিরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জামা নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে নিরু। তা দেখে কাব্য ক্ষীণ হাসে। পাগলি একটা। শপিং মলে সবাই যে যার মতো করে শপিং করছে। রুহি আর কুহু মল ঘুরছে আর ছবি তুলছে। নরসিন এটা ওটা পছন্দ করে ট্রায়াল দিচ্ছে বারবার। বাকিরা সবাই একসাথে। নিরু তাদের দিকে যেতে শুরু করলে কাব্য তার হাত ধরে ফেলে, তারপর চোখের ইশারায় তার সাথে আসতে বলে। পাশাপাশি হাঁটছে তারা। হাত ধরা এখন না থাকলেও চোখে চোখ ধরা দিচ্ছে বারবার। একটা শাড়ি লেহেঙ্গার শপে ঢোকে কাব্য। পিছু পিছু নিরুকে বসিয়ে দিয়ে বলে পছন্দ করতে, কিন্তু নিরু সংকোচ হচ্ছে। পাশে মা নেই, এভাবে কখনো অন্য কারোর সাথে শপিং করা হয়নি তার। কাব্য তা বুঝতে পারে। তারপর কাব্য নিজে চুজ করে শাড়ি আর লেহেঙ্গা কিনে নেয়। তারপর প্রয়োজনীয় অনেক কিছু। তারপর বাকিদের সাথে মিশে বাকি শপিং কমপ্লিট করে নেয়।
তারপর দুপুরের খাবার রেস্টুরেন্টে খেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শাপলা ফুলগুলো খুব সুন্দর, তাই না নৌসেন? ছোটবেলায় শাপলা ফুল তুলতাম, তারপর সেগুলো বাইরে নিয়ে গিয়ে মেজম্মকে দিতাম। তারপর মেজম্ম অনেক সুন্দর করে আমার জন্য শাপলা ভাজি করতাম। কত বছর হয়ে গেল খাই না। সামনের বিলে ফুটে থাকা লাল নীল শাপলা ফুলের দিকে তাকিয়ে কথাগুলো বলে ওঠে কাব্য। তার পাশে কুহু, রুহি আর নৌসেন। সকাল সকাল তাদের নিয়ে বের হয়েছিল গ্রাম ঘুরতে, বিশেষ করে নৌসেনকে গ্রাম দেখাতে। ঘুরতে ঘুরতে শাপলা বিলের সামনে এসে চারজন থেমে যায়। কাব্যের এমন কথায় নৌসেন এত উৎফুল্ল হলো না, ছোট্ট করে জবাব দিল, ও কাব্য তার উত্তরে মুচকি হাসে। সে জানতো এমনই প্রতিক্রিয়া হবে। বিলটা বাড়ি থেকে বেশি দূরে না। ঘোরাঘুরি শেষে সবাই বাড়ি পৌঁছে যায়। সময়টা দুপুরের। মেজা বাড়ির ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। সবার সামনে খাবার দেওয়া হলো। প্লেটের সামনে ছোট্ট একটা বাটিতে শাপলা ভাজি দেখে কাব্য ভীষণ অবাক হয়। মেজম্ম, এটা কি? কেন শাপলা ভাজি? তুই না খেতে চেয়েছিস? তাই তো নিরু নিজে হাতে বানিয়েছে তোর জন্য। কাব্য হতবাক নয়নে তাকায় নিরুর দিকে। মনটা অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। তারপর খাওয়া শুরু করে। তুমি বলতে চাইছো তুমি আমাকে ভালোবাসো? চারিদিকে ফেরি লাইট লাগানো। ফেরি লাইটের পাশাপাশি কৃত্রিম আলো এবং তাজা ফুলের গুচ্ছ এনে রাখছে। সন্ধ্যার আগেই সব হয়ে যাবে। নিচে বড় ধরনের একটা প্যান্ডেলও করা হয়েছে কৃষ্ণচূড়া মঞ্জিলে। এখন সময়টা সকালের। বাড়িতে যথেষ্ট মেহমান এসে ভিড় জমিয়েছে। ছাদেও কিছু ফেরি লাইট লাগানো হয়েছে। অনেক লোক বাগানের সামনে ফাঁকা অংশে সাজসজ্জায় ব্যস্ত। কাব্য তাদের দিকে তাকিয়ে নৌসিনকে প্রশ্নটা করে উঠল। নৌসিন অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে, হাতে তার কফি। ছাদে আসার পর কাব্যই তাকে কফির মগটা এগিয়ে দিয়েছে। তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না কাব্য। প্রশ্নটা খুব সহজ ছিল, তবে তোমার বোঝার সুবিধার্থে আবার বলছে। তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে ভালোবাসো? কাব্যের এমন হেয়ালিপনা প্রশ্নে কোনো কারণ খুঁজে পেল না নৌসিন। কাব্য, তুমি জানার পরেও এমন প্রশ্ন করছো? কত বছর ধরে আমি তোমার পেছনে পড়ে আছি, কিন্তু তুমি? বড্ড অভিমানী সেই কণ্ঠেশ্বর। কাব্য মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। হাতের কফির মগটা ছাদের বাউন্ডারির ওপর রেখে নৌসিনের দিকে তাকালো। কত বছর তা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি আমাকে ভালোবাসো কিনা সেই প্রশ্নে। অবশ্যই। ভালোবাসা কি সেটা কি তুমি জানো নৌসেন? জানো না। ভালোবাসা আসলে শব্দে বেঁধে রাখা কঠিন এক অনুভূতি। এটি শুধু পছন্দ বা আকৃষ্ট হওয়া নয়। ভালোবাসা মানে হলো অন্য কারো সুখকে নিজের আনন্দের চেয়ে বড় করে দেখা। ভালোবাসা মানে নিরাপত্তা দেওয়া, একে অপরের দুর্বলতাকে মমতা দিয়ে জড়িয়ে ধরা। যখন তুমি কাউকে ভালোবাসো, তার হাসি তোমার দিনটাকে আলোকিত করে, তার কষ্ট তোমার বুকের ভেতর ভারী হয়ে থাকে। কখনো সেটা নিঃশব্দে যত্ন নেওয়া, কখনো একসাথে পথ চলার প্রতিশ্রুতি। আর গভীরে গেলে ভালোবাসা হলো এক ধরনের ইমানের মতো, যেখানে তুমি ভরসা করো, বিশ্বাস করো। তুমি নিজেকে ছোট করে হলেও সে মানুষদের সম্পর্ককে বড় করো। তাই ভালোবাসা শুধু আমি তোমাকে চাই নয়। ভালোবাসা আসলে হলো তুমি ভালো থাকলে আমি পূর্ণ, এই নীরব প্রার্থনা। আমি কি তোমার ভালো চাই না? অবশ্যই তুমি আমার ভালো চাও, তবে সেটাকে আমি ভালোবাসা বলে বিবেচনা করতে পারছি না। তুমি নিজে একটা চিন্তা করো, তোমার মনের গভীর থেকে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কিনা? ভালোবাসা আসলে এক অদ্ভুত শিহরণ। যখন কারোর প্রতি গভীর অনুভূতি জন্মায়, তখন শরীর মন দুজনে অজানা কম্পনে ভরে ওঠে। মনের ভেতর হালকা কাঁপুনি, বুকের গভীর উষ্ণ একটা ঢেউ, যেন বাতাসে নতুন গন্ধ মিশে আছে। কাউকে দেখার মুহূর্তে চোখের মনি একটু বড় হয়ে ওঠে, নিঃশ্বাস ধীর হয়, অথচ হৃৎপিণ্ডের ধূপকানি বেড়ে যায়। এই শিহরণে ভয় নেই, আছে আকর্ষণ আর কোমল আনন্দ। কখনো তো শান্ত স্রোতের মতো, আবার কখনো ঝড়ের মতো তীব্র। কাউকে মনে পড়লে যে উচ্ছ্বাস, যে অজানা টান, সেটাই হলো ভালোবাসা। নৌসিন কাব্যের কথা শুনে যাচ্ছে। নৌসিন চুপ থাকতে দেখে কাব্য আবারও বলে ওঠে, তুমি আমায় ভালোবাসো না নৌসেন, তুমি আমাকে পছন্দ করো শুধু। নৌসিন দৃঢ় হয়ে বলল, আমি ভালোবাসি তোমায়। কাব্য সূক্ষ্ম হাসে। আচ্ছা, মানলাম তুমি আমাকে ভালোবাসো। তাহলে বলো তো, যাকে ভালোবাসো তাকে কখনো অকারণে মনে পড়েছে তোমার? দিনের যে কোনো সময় হঠাৎ তার হাসি বা চোখে ভেসে উঠেছিল তোমার? কাব্য যেন কারো খেয়ালে ডুবে অনুভব করে কথাগুলো বলছে। কথা না হলেও তার সুখ দুঃখ নিয়ে ভাবনায় বিভোর হয়েছ?
দেখা না হয়ে শুধু নাম শুনলে বুকের থুকপুকানি বেড়ে গিয়েছে কখনো তোমার? চোখে চোখ পড়লে হালকা কাঁপুনি বা উষ্ণতা ছড়িয়ে পড়েছিল কখনো দেহ মনে? তার খেয়াল রাখা, খাওয়া, বিশ্রাম, মন খারাপ সবকিছুর খোঁজ নিয়েছিল কখনো? তার জন্য নিজের সময়, স্বাচ্ছন্দ্য, এমনকি অভ্যাস বদলাতে রাজি হয়েছে কখনো? কাব্য ছাদের রেলিং ধরে বাহিরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখের সামনে ভেসে ওঠে প্রিয় নারীর অবয়ব, তার ফুল। আনমনেই আবারও বলে ওঠে, সে দূরে থাকলে এক ধরনের অদৃশ্য টান অনুভব করা, শুধু পাওয়া নয়, তার মঙ্গল চাওয়া, যেন সে ভালো থাকলেই তোমার শান্তি। বাহির থেকে চোখ সরিয়ে নৌসিনের দিকে আবার তাকালো কাব্য। এই লক্ষণগুলো কাউকে পেয়ে যাওয়ার আনন্দের চেয়ে বেশি এক নীরব যত্ন, নীরব প্রার্থনার রূপ। সেটি আসল ভালোবাসার পরিচয়। নৌসিন ভাবনায় ডুবে যায়। এই সবের কিছুই নৌসিন কাব্যের জন্য ফিল করেনি। কাব্য যখন তার সামনে থাকতো তখনই শুধু মনে হতো সে কাব্যকে ভালোবাসে, কিন্তু অন্য সময় দিব্যি নিজের লাইফ কাটায়। নৌসিনকে আনমনা দেখে কাব্য বুঝে যায় তার কথার অর্থ নৌসিন বুঝতে পেরেছে। আমি তোমার অনুভূতিকে সম্মান করি, তোমাকে আব্বু বহু সবাই অনেক ভালোবাসে, তবে তুমি আমার প্রতি যেটাকে ভালোবাসার নাম দিয়েছ সেটা ভালোবাসা নয়। আমি তোমাকে ইগনোর করতাম বলে তুমি সেটা মেনে নিতে পারো নি। এটা আমরা কেউ মেনে নিতে পারি না যখন আমরা কাউকে পছন্দ করি, তার ইগনোর। কিন্তু তুমি নিজেই গত 3 দিনের কথা ভেবে দেখো। আমি যখন প্রথম দিন নিরুকে হাত ধরে টেনে মির্জাপাড়া থেকে নিয়ে আসলাম, তোমার কিন্তু কোনো প্রতিক্রিয়া ছিল না। শপিং মলে তুমি নিজের ইচ্ছে মতো শপিং করে বের হয়েছ। ভালোবাসার মানুষ যখন সামনে থাকে আমরা তখন চাই তার সামনে নিজেকে জাহির করতে। আমাকে কেমন লাগছে মুখে না বললেও চাহনিতে বোঝায়। কালকের কথাই ধরো, তুমি আমার পছন্দটার ক্ষেত্রে শুধু ও বলে চালিয়ে দিয়েছিলে, কিন্তু নিরুকে দেখো, ওই বিষাক্ত পানিতে নেমে শাপলা তুলে এনে নিজে রান্না করেছে। সারা রাত মেয়েটা পায়ের চুলকানিতে ঘুমাতে পারেনি। সব কথা কহি আমাকে সকালে বলেছিল, ভালোবাসে থাকলে সবকিছুই হয় নৌসেন। নৌসিন ভাবছে, সত্যি তো, আমি তো শুধু মুখেই বলে গেলাম ভালোবাসি, কখনো তো অনুভব করিনি। কিছুটা থেমে কাব্য এবার রুক্ষ কণ্ঠে বলে উঠল, তোমার মনে অনুভূতি যেমনই থাক, আমি তোমাকে ভালোবাসি না। নৌসিন চকিত নয়নে কাব্যের দিকে তাকালো। সে জানে কাব্য তাকে ভালোবাসে না, তবে তার কষ্ট কেন হচ্ছে না কাব্য ভালো না বাসায়? তাহলে সত্যি নৌসিন কাব্যকে ভালোবাসেনি? নিরুকে ভালোবাসো? নৌসিনের করা প্রশ্নে কাব্য ক্ষীণ হাসে। নৌসিন তাকায় সে হাসির দিকে। কাব্যের দৃষ্টি বাড়ির সামনের ফটকে। সেখানে তার বোন এবং তার প্রিয় রমণী দাঁড়িয়ে হাতের ইশারায় কাকে কি যেন বোঝাচ্ছে, পাক্কা গিন্নিদের মতো। কাব্যের দৃষ্টি অনুসরণ করে নৌসিন সেদিকে তাকায়। 14 বছর পর মির্জা বাড়িতে পা রেখেছিলাম, দায়িত্বরত থাকা মানুষটা সকল কিছু তাকে বুঝিয়ে দিয়ে পিছুটান ছাড়াবো বলে। কিন্তু কে জানতো পিছুটান ছেড়ে যাওয়ার বদলে এক চঞ্চল কিশোরের প্রণয়ে সিক্ত হয়ে যাব। কাব্য হাসলো, প্রাণবন্ত সেই হাসি। নৌসিন তাকায় সেই দিকে। ওই চঞ্চল ফুলটা আমার হৃদস্পন্দন গ্রাস করে নিয়েছিল প্রথম পলকে। 29 বছর জীবনে আমি মনে হয় সেদিনই কোনো এক কিশোরের দিকে এতটা গভীরভাবে তাকিয়েছিলাম। নিজেকে এখন তাকিয়ে ছাড়া ভাবতেই পারি না, দম বন্ধ হয়ে আসে। নিরু তোমাকে ভালোবাসে? নৌসিনের কথায় কাব্য আবার প্রশান্তির হাসি হাসে। নৌসিন পেয়ে যায় সেই উত্তর। কাব্য নিরুর দিকে তাকিয়ে বলে ওঠে, নিরু আমাকে ভালোবাসুক বা না বাসুক, ওকে আজীবন আমার কাছে থাকতে হবে। আমি ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্য তার নেই। সকল রাস্তার সমাপ্তি আমি পর্যন্তই। আমার মা, খালামণি আর আঙ্কেল এই খুনির ফাঁসি মঞ্জুর করে এসেছে আব্বু। কবির মির্জার রুমে রফিকুল মির্জা, নীলুফা বেগম, রূপালী, নিয়াজ এবং সবার মধ্যমণি কাব্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে কাব্যর বলা প্রতিটা কথা শুনে সবাই হতবাক, সাথে প্রচণ্ড খুশিও। হয়তো আজ সব খুশি আজ তাদের হাতে এসে ধরা দিয়েছে। সময়টা সন্ধ্যা 6টা। নতুন সাজে সেজে উঠেছে কৃষ্ণচূড়া মঞ্জিল। ফেরি লাইটের নিয়ন আলোয় চারদিকে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। সবাই যে যার রুমে তৈরি হতে ব্যস্ত। কিছুক্ষণ পরে সব আয়োজন শুরু হবে। সে মুহূর্তে জরুরি তলবে কাব্য বড়দের সবাইকে কবির মির্জার ঘরে ডেকে পাঠিয়েছে। এক এক করে সবাই কক্ষে প্রবেশ করে অবাক। তারপর কক্ষে দরজা চাপিয়ে দেওয়া হলো। তুই সত্যি বলছিস কাব্য? চোখের কোণে পানি কবির মির্জার। কাব্য ক্ষীণ হাসে। এ বিষয়ে আমি মিথ্যে বলতে পারি আব্বু? কবির মির্জা ছেলেকে জড়িয়ে ধরে।
আমার কাকুলির ন্যায় বিচার পেয়েছে এতগুলো বছর পর, কিন্তু কিভাবে কি কাব্য? কবির মির্জার করা প্রশ্নে সবাই উৎসুক। উপস্থিত সবার চোখে একই প্রশ্ন। কাব্য সবাইকে বসতে বলে নিজেও বসে, তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে। যখন মা মারা যায় তখন আমার বোঝার মতো অত বয়স ছিল না, কিন্তু যখন একটু বড় হলাম মায়ের প্রতিটা কথার মর্ম বুঝতে পেরেছি। অনার্সের প্রথম বর্ষে থাকাকালীন আমি এই তদন্ত শুরু করি। অনেক বছর ধরে অনেক কাঠখড় পুড়ে এভিডেন্স জোগাড় করি। রাহাত আঙ্কেলের চাচি এটা জানতে পেরে আমাকে অনেকবার মারার ট্রাইও করে, তবে ভাগ্য আমার সহায় ছিল। গত বছরের শেষের দিকে কেসটা আমি আবার আদালতে তুলি, তবে এত বছরের পুরোনো কেস বিধায় কেউ তেমন আগে আগ্রহ দেখায়নি। কিন্তু আমি হাল ছেড়ে দেইনি যে আমার মা, খালামণির রাহাত আঙ্কেল এবং খালামণির শাশুড়িকে মেরে ফেলেছে শুধুমাত্র কিছু সম্পত্তির লোভে, যার জন্য আমি মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমার বাবা তার প্রিয় মানুষ হারিয়েছে, যার জন্য আমার ফুল এতিম হয়েছে। তাকে কিভাবে ছেড়ে দিই বলো? মনে আছে তোমাদের গত সপ্তাহে আমি ঢাকা গিয়েছিলাম? হ্যাঁ। তার আগের দিন যখন আমরা গ্রাম ঘুরতে বের হয়েছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়েছিল। আমাদের কেসটার আসল এভিডেন্স আমরা সেদিন পাই, তাই আমি দ্রুত ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাই। কি এভিডেন্স? যে খালামুনিদের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল এবং আম্মুকে গুলি মেরেছিল তার সন্ধান আমরা পাই। তারপর তাকে ধরে তার জবানবন্দি নেই, তাকে আদালতে পেশ করি। সব তথ্য পেয়ে কোর্ট ওই খুনিকে ফাঁসির সাজা শোনায়। সবাই কাব্যের দিকে তাকিয়ে আছে। নিয়াজ, কবির, রফিকুল গিয়ে কাব্যকে জড়িয়ে ধরে। সবার চোখে পানি। নীলুফা বেগম কাব্যের মাথায় দোয়ার হাত বুলিয়ে দেন। আল্লাহ যেন এমন সন্তান সবাইকে দেয়। ন্যায় বিচার দেরি হলেও তা একদিন প্রতিষ্ঠিত হবে। কাব্যের কক্ষে উপস্থিত কুহু, রুহি এবং নৌসিন, আর তাদের মধ্যমণি নীরু। মূলত নীরুকেই তৈরি করছে তিনজন মিলে। সব সাজগোজ কমপ্লিট করে নীরুকে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তিনজন মিলে। বেবি পিঙ্ক সিল্ক শাড়ি, রোজ গোল্ড সিকুয়েন কাজ, খোপায় বেলি ফুলের ছোট্ট গুচ্ছ, মাথায় শাড়ির সাথে ম্যাচিং করা ওড়না দেওয়া, পায়ে হাই হিল, মুখে হালকা সাজ। এতেই তাকে অসম্ভব সুন্দর লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর কম্পন অনুভব করে নীরু। নিজেকে নিজেই চিনতে পারছে না। ফটাফট নীরুর কিছু ছবি তুলে কাব্যের ফোনে সেন্ড করে কুহু। তারপর নীরুকে নিয়ে নিচে আসে তারা। বাড়ির ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজানো। বাড়ির বড়রা সবাই এসে নীরুর অনেক প্রশংসা করে। নীলুফা বেগম নীরুর মাথায় হাত বুলিয়ে দেন, বুকে জড়িয়ে নেন। নীরুকে নিয়ে যাওয়া হলো স্টেজের ওখানে। নীরুকে বসিয়ে দিয়ে তার পাশে কুহু, রুহি বসে পড়ে। তবে নীরুর এই সবে মন নেই। নীরুর চোখ শুধু খুঁজে যাচ্ছে তার স্বামী নামক শ্যামপুরুষকে। চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে। তখনই আগমন হয় কাব্যের। ব্ল্যাক কালারের স্যুট, কালো লেদারের জুতো, পুরোই জেন্টলম্যান সেজে হাজির হয়েছে। নীরু তাকিয়ে আছে সেদিকে। কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কাব্যকে এনে তার পাশে বসিয়ে দেওয়া হয়। তারপর ঘোষণা করা হয় তাদের বিয়ের কথা। বেলকনির গ্রিলের ফাঁক গলে কৃষ্ণচূড়ার লাল পাপড়ি ঘরে ঢুকে পড়ছে। বাতাসে হালকা গন্ধ ছড়িয়ে দিচ্ছে। দূরে কারে ঘুঙুরের মতো শব্দ, হাওয়ার সাথে কৃষ্ণচূড়ার পাতা নড়ছে। যেন তাদের প্রথম রাতের জন্য প্রকৃতি নিজেই সুর তুলেছে। বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নীরু। অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই। শাড়ি পাল্টে এখানে এসে দাঁড়িয়েছে, চোখ তার কৃষ্ণচূড়া গাছের দিকে। কাব্য দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরুকে দেখল। গায়ে তার লাল রঙের একটা শিফনের শাড়ি। কাব্যই রেখেছে এই শাড়ি তার ফুলের জন্য। লাল শাড়িতে নীরু যেন কৃষ্ণচূড়ার লালাভ ছায়ার মাঝে এক আলোর রেখা। তার মুখে লাজুক হাসি কাব্যের বুকের সব কম্পন খুলে দিচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এসে কাব্য ফিসফিস করে বলে, ফোন। শব্দটা এমন কোমল যে ঘরের বাতাসও থমকে গেল। নীরু পেছন ফিরে তাকাতে পারে না। কাব্যের নিঃশ্বাস আছড়ে পড়ছে নীরুর কাঁধে। নীরুর বুকের ভেতর যন্ত্রটা ধীরিম ধীরিম করছে, শরীরে কাঁপুনি দিয়ে উঠছে। কাব্য হাসল। এক মুঠো কৃষ্ণচূড়া ফুলের গুচ্ছ তুলে নিয়ে তার হাতের উপর রাখল। এই কৃষ্ণচূড়ার মতোই তোর জন্য আমার প্রতিটা দিন লাল হয়ে ফুটে ওঠে। তুই আমার জীবনের সেই ফুল যার গন্ধে পুরো পৃথিবীকে নতুন লাগে। নীরু হালকা শ্বাস ফেলল, পাপড়ি গায়ে ছুঁয়ে গেল। কাব্য আবারও ফিসফিস করল, ফুল, আমার জীবনের প্রথম কবিতা তুই। নীরু অবাক হয় কাব্যের এমন ব্যাকুল করা কথায়।
কাব্য তো সেদিন বলেছিল সে নীরুকে ভালোবাসে না, তাহলে আজ কি হলো? নীরুর ভাবনার মাঝে কাব্য নীরুকে তার দিকে ফেরায়। খসখসে পুরুষালী হাতে আগলে ধরে নীরুর গাল। জানিস নিরু, তুই আর আমি হলাম কৃষ্ণচূড়া ফুলের মতো। দিনের আলোয় কৃষ্ণচূড়া ফুল যেমন চারদিকে রাঙিয়ে তুলে সৌন্দর্য শোভা ছড়িয়ে দেয়, আর রাতের ফুলগুলোর কৃষ্ণ গহ্বরের মতো কালো হয়ে যায়, যা দিনের বেলায় তার রূপের ভিন্নতা প্রকাশ করে। নীরু প্রশ্নবোধক হয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য নীরুর সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, তুই আমার জন্য দিনের বেলায় সেই শোভা বর্ধনকারী কৃষ্ণচূড়া ফুল, যার লালচে আভা রোদ্দুর আলিঙ্গনে আরো উজ্জ্বল হয়ে ওঠে। তোর উপস্থিতি যেন গরম দুপুরের এক টুকরো হাওয়া, যা ক্লান্ত মনকে দেয় নতুন উচ্ছ্বাস। তোর হাসির রঙে আমার প্রতিটা সকল রাঙিয়ে যায়, আর সন্ধ্যার আকাশও লাল হয়ে ওঠে তোরই ছায়ায়। নীরু চাতক পাখির ন্যায় কাব্যের দিকে তাকায়। তার মনে হাজারো কল্পনা, মনের গহীনে কেমন সব প্রশ্নেরা এসে উকি দিচ্ছে। মনে মনে নীরু ভেবে ওঠে, আপনি আমায় ভালোবাসেন কাব্য ভাই, নাকি এই শুধু আমার মনের কল্পনা? রোদের শুকানো চিঠির ভাঁজে জমে থাকা অকথিত কিছু শব্দের মতো কি আপনার চোখের নীরবতা কি সেই উত্তর, যা কথায় প্রকাশ পায় না, তবু আমার হৃদয়ের ধ্বনিতে আসতে বাঁচতে থাকে? নীরু চাহনিতে কাব্য মুচকি হাসে। হঠাৎ করে ঝুঁকে নীরুকে পাজা কোলে তুলে নেয়। নীরু হক চুকিয়ে কাব্যের শার্ট খামচে ধরে। নীরুর কানের কাছে মুখ নিয়ে ডিপ ভয়েসে বলে, সবসময় ভালোবাসি ভালোবাসি বলতে থাকাকে ভালোবাসা বলা যায় না। ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। কথার ঝংকার নয়, চোখের নীরবতায় ভালোবাসা জেগে থাকে। হাজারবার ভালোবাসি বলার চেয়ে একটা যত্নভরা নিঃশ্বাস অনেক গভীর। কাব্য নীরুর কপালে আলতো করে চুমু দেয়। নীরু আবেশে চোখ বন্ধ করে ফেলে। অস্পষ্ট স্বরে বলে ওঠে, তাহলে সেদিন কেন বলেন ভালোবাসেন না? তোকে জ্বালাতন করতে ভালো লাগে তাই। নীরু নাকে ডগা ফোলায়। কাব্য আলতো করে তাতে চুমু বসায়। নীরু লজ্জায় মিয়ে যায় অবস্থা। নীরুকে লজ্জা পেতে দেখে কাব্য মৃদু হাসল। লজ্জাপতি লজ্জা তাহলে আজ ভাঙাবো নাকি? নীরু লাজক চোখে এক ঝলক তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তার গালে লাজে আভা ছড়িয়ে পড়ল। কাব্য আরো কাছে এসে ফিসফিস করল, তোর এই লজ্জার মাঝে আমার সবচেয়ে সুন্দর পৃথিবীটা লুকিয়ে আছে। নীরু লজ্জা লুকাতে না পেরে চোখ বুজে ফেলল, আর কাব্যের আঙ্গুল আলতো করে ওর চিবুকে ছুঁয়ে দিল। ভালোবাসি। নীরুর হঠাৎ ছোট্ট এই কথায় কাব্যের বুক কেঁপে ওঠে। শীতল জলের ধারা বয়ে যায় হৃদয় জুড়ে। কি মিষ্টি এই শব্দ! আমিও ভালোবাসি আমার ছোট্ট ফুলকে। পিচ্ছে ফুল, আমার প্রাণ ভোমরা, আমার হার, আমার জিত, আমার সকল আভিজাত্যের বাঁচে। নীরু হতবাক হয়ে কাব্যের দিকে তাকায়। এই একটা শব্দ শোনার জন্য কত অপেক্ষা, কত চোখে জল আর হাহাকার মনের মাঝে ঝড় তুলেছিল। আজ সেই কাঙ্ক্ষিত পুরুষের থেকে কাঙ্ক্ষিত প্রণয়ের শব্দ শুনতে পেয়ে নীরু চোখ জলে ভরে ওঠে। কাব্য আলতো করে সে চোখে চুমু খায়। তারপর নীরুকে কোলে রাখা অবস্থায় রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। নীরুর লজ্জারাঙা মুখ দেখে কাব্য বলতে শুরু করে, তুমি লাজে লাল আমার প্রথম রোদ্দুর, প্রেমের নিভৃত আঙিনার লাল গোপন, প্রণয়ের কৃষ্ণচূড়া ফুল, আমার অন্তহীন ভালোবাসার উজ্জ্বল স্বাক্ষর। ভালোবাসি ফুল, আমার ফুল।